এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম আব্দুল আলিম। উনি ভারতের কলকাতায় বসবাস করছেন। তবে ঘটনার সূত্রপাত হয়েছিল ওনার মামার বাড়িতে থাকাকালে, যখন উনি কুষ্টিয়া জেলার চোরহাস থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে ঝাউদিয়া ইউনিয়নে থাকতেন। ওখানে ওনার 4 মামা রয়েছে, বড় মামা, মেজো মামা, সেজো মামা, ছোট মামা। উনি এই সেজো মামার এখানে থাকতেন। সময়টা 2012 কি 13 সাল। ওনার বয়স তখন 14 কি 15 বছর। এই সেজো মামার এক ছেলে এক মেয়ে ওই বাড়িতে বসবাস করতেন। তো বাড়ির যেই কাঠামো যদি বলি, প্রথমে বড় মামার বাড়ি, তারপর মেজো মামা, তারপর সেজো মামা, তারপর ছোট মামা। বাড়ির পেছনে বাসার রয়েছে, বাসার পাশে পুকুর রয়েছে, আর পুকুরের এক পাশেই এই মামাদের মা বাবার কবর রয়েছে। তো এই যে সেজো মামার এক ছেলে, সে তো লেখাপড়া করে। ওই সময় কোন ক্লাসে লেখাপড়া করছিল এটা অবশ্য আব্দুল আলিম ভাই বলতে পারেন নাই। ওই সময়ে ওই গ্রামের সব বাড়িতে যে বিদ্যুৎ এসেছে বিষয়টা এরকম না। কিছু কিছু বাড়িতে এসেছে, কিছু কিছু বাড়ি আবেদন করেছে বিদ্যুতের জন্য, আর কিছু কিছু বাড়ি আবেদনও করে নাই। ওই সময় তাদের বিদ্যুৎ আনার পরিকল্পনাও নাই। তার মানে হচ্ছে গ্রামে কিছুটা অংশ আলো আছে, কিন্তু অধিকাংশ জায়গায় আলো নাই, এমন একটা অবস্থা আর কি। রাতের বেলার কথা বলছি। উনি ঘুমাতেন হচ্ছে সেজো মামার বারান্দার দিকে, কারণ এই আব্দুল আলিম ভাই ছোটবেলা থেকে বেশ সাহসী একজন মানুষ। গ্রাম তো, বারান্দায় শুতে ওনারও খুব ভালো লাগতো। একদম প্রাকৃতিক বাতাস এসে তার শরীরে লাগতো, এতে ওনার ঘুমটা ভালো হতো। মামার ওই ছেলে, সে লেখাপড়া করছে রাত জেগে। সাধারণত রাত সে জাগে না, তবে পরীক্ষা ছিল তার, এই কারণে রাত জেগে লেখাপড়া করছে। রাত তখন যে খুব বেশি তাও না, সাধারণত রাত 9টার মধ্যেই সেই ছেলেটা ঘুমিয়ে পড়ে, কিন্তু সে একটু বেশি সময় লাগিয়ে দিয়েছিল। তখন হয়তো বা 10:30টার মতো বাজে। ওই সময়ে এই সেজো মামা সেই ছেলে এই আব্দুল আলিম ভাইকে ডাক দেয়। ডাক দিয়ে বলে যে একটা সিগারেট এনে দিয়ে। তার আবার সিগারেট খাওয়ার বদ অভ্যাস ধরে গিয়েছিল ওই সময়ই। সিগারেট আনার জন্য তাকে যেতে হবে এই বাঁশঝাড় পার হয়ে, রাস্তা পার হয়ে, মেইন রাস্তা, পাকা রাস্তা আর কি, এটা পার হয়ে পাশে একটা দোকান আছে। এই দোকানটা আবার অনেক রাত পর্যন্ত খোলা থাকে। 2012-13 সাল তো, অনেক আগের তো আর কথা না আসলে। উনি হাতে একটা টর্চ লাইট নিয়ে ওইদিকে যাওয়া শুরু করেছেন। ওই সময় ওনার কাছে একটা টর্চ লাইট ছিল যেটার কালার হচ্ছে লাল। এর মাথার অংশ আবার ভেঙে ফেলা যেত, অর্থাৎ বাঁকিয়ে ফেলা যেত। সেইখান থেকে আবার দুটো প্লাগ দেখা যেত। এই প্লাগটা আবার বিদ্যুতের লাইনের মধ্যে ঢুকে চার্জ করতে হতো। ওইটাকে বলতে হলো মাথা ভাঙা টর্চ লাইট। তো ওনার কাছে ওই মাথা ভাঙা টর্চ লাইট ছিল। এটা জ্বালিয়ে মনের সুখে চলে গেছেন অল্প সময়ের মধ্যেই। মাত্র 3 মিনিট ম্যাক্সিমাম লাগে আর কি পায়ে হেঁটে ওই দোকানে যেতে। দোকানে যাওয়ার পর সিগারেট কিনেছেন। সিগারেট কেনার পর আবার ফেরত আসছেন। এই যাওয়া আসার মধ্যে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি। কিন্তু উনি যখনই এসে ঘরের দরজায় দাঁড়িয়েছেন, এক পা দেবেন কেবল, এমন সময় দেখেন যে মাঝারি আকৃতির একটা গোখরো সাপ এই জিনিসটা এই দরজার কাছে রয়েছে। এটা দেখার সাথে সাথে উনি ওরে মারে বাবারে বলে চিৎকার করে উঠছেন, সাপ সাপ সাপ। আর তখনই এই সাপটা ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে একটা শোকেসের নিচে চলে গেছে। উনি তো দেখেছেন যে সাপটা চলে গেছে, আর কেউ কিন্তু মানে তখনও দেখে নাই আর কি। এদিকে উনি বলছেন সাপ সাপ সাপ, সবাই তো চমকে উঠছে, সাপ মানে সাপ কোথায়? উনি বলছেন যে এই তো, এই যে এই শোকেসের নিচে গেল। তখন এই আব্দুল আলিম ভাই উনি আবার একটু ঝুঁকে পড়ে টর্চ লাইট মেরে দেখেন এই সাপটা শোকেসের পেছন দিকের একটা পায়ার সাথে পেঁচিয়ে লুকিয়ে রয়েছে। মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে। এটা দেখার পর এই আব্দুল আলিম ভাই কি করেছেন, একটা লাঠি নিয়ে আসছেন। লাঠি নিয়ে এসে এই ঝুঁকে পড়েই ওই সাপটার মাথায় ক্রমাগত উনি আঘাত করছেন। ওই ঝুঁকে পড়ে আঘাত করতে করতে ওই সাপটার মাথা একদম থেতলে দিয়েছেন, মানে সাপটা ওখানেই মারা গেছে। এরপর সাপটাকে বের করেছেন। বের করার পর উঠোনে নিয়েছেন। উঠোনে নেওয়ার পর যে কাজটি উনি করেছেন সেটা হলো এই সাপের শরীরের উপরে কেরোসিন জাতীয় তেল দিয়ে আগুন ধরাই দিয়েছেন।
সাপটাকে পুড়িয়ে অনেকটাই ছাই বানিয়ে ফেলেছেন। তবে কেরোসিন তেল যখন অনেকটাই কমে গেছে এর প্রভাব, তখন দেখা গেল যে না, একদম পুরোপুরি পুড়ে ছাই হয় নাই। তখন আব্দুল আলিম ভাই কী করলেন, এই সাপটাকে উনি মাটি চাপা দিয়ে দিলেন একপাশে গর্ত করে। বাড়ির মধ্যে সাপ দেখা গিয়েছে, বাসার মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করবে, এটাই স্বাভাবিক। ওই রাত্রে এই আব্দুল আলিম ভাই আর বাইরে ঘুমানোর সাহস করেন নাই, উনি ঘরেই ঘুমিয়েছেন। যেহেতু সাপ উনি নিজের চোখেই দেখেছেন আর কি, নিজেই মারলেন। বাড়ির লোকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে আরও সাপটা আছে কিনা। এই সাপটা তো আসলে একটা মাঝারি সাইজের সাপ ছিল, চিন্তা করা হচ্ছে যে হয়তো বড় সাইজের সাপ আছে কিনা। তবে সাপের আলামত আগে তো ওনারা বুঝতে পারেন নাই, এটা কোত্থেকে আসলো, আসতেই পারে, গ্রামের বাড়ি তো, আশপাশ থেকে এসেছে হয়তোবা। তো ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই, সবাই ঘুমিয়ে পড়লেন। এরপরে প্রায় 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, কোনো সমস্যা নেই, বিষয়টা একদম ভুলতেই বসেছেন বাড়ির সবাই। 15 দিনের মাথায় ঘটে একটা ঘটনা। এই যে আব্দুল আলিম ভাই, উনি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, গভীর রাত্রে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন যে একটা বিড়াল, এই বিড়ালটা আকৃতিতে মাঝারি সাইজের, একদম ধবধবে সাদা, আর বিড়ালের চোখ দুটো অসম্ভব রকমের সবুজ। আর সবুজ কোনো জিনিস যদি আলোকিত হয়, কেমন এক ধরনের সবুজ আলোকছটা বিচ্ছুরিত হয়, ওরকম আলোকছটা বিচ্ছুরিত হচ্ছে। এই বিড়ালটা একটা মোটা আম গাছ থেকে মনে হচ্ছে বেয়ে নেমে আসছে, আর তার দিকে তাকিয়ে রয়েছে। এই মোটা আম গাছটা আসলে ওই বাড়িরই একটা আম গাছ। এই আম গাছটা অনেক মোটা, এত মোটা যে 2 জন মানুষ নাকি হাত দিয়ে বের পাওয়া মুশকিল হয়ে যায়। উনি স্বপ্নে দেখছেন উনি আম গাছটার নিচে আছেন, উপর থেকে ওই বিড়ালটা আস্তে আস্তে ওনার দিকে তাকিয়ে নেমে আসছে। উনি এই স্বপ্নটা দেখলেন। এটার পর উনি চিন্তা করলেন যে এটা আমার দুঃস্বপ্ন আর কি, কারণ এটা দেখার পর ওনার আবার ঘুম ভেঙে যায়, তখনও তো রাত, উনি আবার ঘুমিয়েছেন। এরপর আর উনি স্বপ্ন দেখেন নাই। একই ধরনের স্বপ্ন উনি টানা প্রায় 4 রাত দেখেছেন, 4 রাত। তবে কয়েক রাত দেখার পর বাড়ির সবাইকে এই বিষয়টা শেয়ার করলেও বাড়ির সবাই বলেছে যে এটা দুঃস্বপ্নই হবে। 5ম রাতে উনি সেম স্বপ্নটা দেখেন, তবে এটার ধরন আগের থেকে আরেকটু আলাদা। উনি দেখেন যে উনি সেই আম গাছটার নিচে দাঁড়িয়ে আছেন, উপর থেকে ওই বিড়ালটা নেমে আসছে। নেমে এসে ওনাকে বলছে, তুই আমার ভাইকে মেরেছিস। তখন উনি বলছেন যে আমি তোমার ভাইকে মারলাম? কে তোমার ভাই? আমি তো কাউকে মারিনি। এরপর কি হয়েছে, ওই বিড়ালটাকে লাফ দিয়ে ওনার কাঁধের উপর উঠেছে। এতদিন তো স্বপ্নের মধ্যে শুধু ওই গাছের একটা নির্দিষ্ট অংশে তাকে দেখা গিয়েছে, এবার বিড়ালটা লাফ দিয়ে তার কাঁধের উপর এসেছে। তখন নাকি ওনার ঘুম ভেঙে গেছে। দেখেন যে তার মামা তাকে ডাকছে যে আলিম আলিম আলিম, কি হয়েছে রে বাবা, কি হয়েছে তোর? উনি তো খেয়াল করেন যে ঘেমে একদম একাকার হয়ে গেছেন। এই যে আলিম ভাই, উনি একদম ঘেমে গোসল করে উঠেছেন, এমন একটা অবস্থা। পরে উনি জানতে পারলেন যে উনি ভয়ঙ্করভাবে ঘুমের ভিতরে গোংরাচ্ছিলেন, এই জন্য তার মামা এসে তাকে ডাক দিয়েছে। এরপর উনি দিনের বেলাতে বিষয়টা শেয়ার করেন। তখনও বাড়ির লোকজন এই বিষয়টাতে আসলে ওইভাবে গুরুত্ব দিচ্ছিল না। এর পরের রাত ঘুমিয়েছেন উনি। এবার রাতেও উনি সেই একই স্বপ্নটাই দেখলেন। স্বপ্নটা এবার আরেকটু অন্যরকম। সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে উনি সেই গাছের নিচে দাঁড়িয়ে আছেন, সেম বিড়ালটা উপর থেকে আস্তে আস্তে নেমে আসছে। এবার নেমে এসে তাকে বলছে, তুই আমার ভাইকে মেরেছিস রে। তখন উনি বলছেন, আমি তোমার ভাইকে কিভাবে মারলাম, আমি তো কাউকে মারিনি। তখন ওই বিড়ালটা বলছে, মারছিস মারছিস, আমি আর আমার ভাই ওখান দিয়ে খেলা করছিলাম, আমি বিড়ালের বেশে আর আমার ভাই সাপের বেশে। হঠাৎ করে তুই ওখানে চলে আসছিস, আমার ভাই আশেপাশে কোথায় যাবে বুঝতে না পেরে ওই দরজার কাছে চলে গেছে। তুই আবার দরজার কাছে গিয়ে তাকে দেখেও ফেলেছিস, দেখার সাথে সাথে সাপ সাপ বলে উঠেছিস। আমার ভাই তখন কোনো উপায়ন্তর না পেয়ে, বুঝতে না পেরে সে ওই ঘরের মধ্যে ঢুকে গেছে।
তুই সেখানে গিয়ে আমার ভাইকে খুঁজে বের করছিস। বের করার পর তোর কি উচিত ছিল? ধর্মে কি বলে, কি বলা উচিত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন? তোর কি বলা উচিত ছিল না, তুমি যদি জিন হয়ে থাকো তুমি চলে যাও? রাতের বেলা এইভাবে সাপ মারা উচিত না? তুই কি সেই কাজটা করছিস? করিস নাই। তুই কি করলি? কোনো ধরনের সুযোগ না দিয়ে ওই জায়গাটাতেই আমার ভাইয়ের মাথাটা খুব নিষ্ঠুরভাবে থেতলে দিয়ে মেরে ফেললি। মানলাম আমার ভাই ভুল করে ফেলছে, মানলাম আমার ভাই অন্যায়ই করছে, তোরা সাপ মনে করেই মারলি। এরপর তুই কি কাজটা করলি? তুই আমার ভাইয়ের মৃতদেহ বাইরে বের করে এনে আগুন ধরাই দিলি। তুই বল, এটা কি কোনো কাজের মধ্যে পড়ে? মারলি, তুই দাফন করে দিতি, ফেলে দিতি, আমরা না হয় লাশটার জানাজা করতাম। মানলাম আমার ভাইয়ের ভুল হয়েছে, সেই হিসাবে তোকে ক্ষমা করে দিতাম। তুই কেন আমার ভাইয়ের শরীরে আগুন ধরাই দিলি? এটি কি কোনো লাশের প্রতি সম্মান জানানো হইল? কোনো কিছুকে আগুন দিয়ে পোড়ানো, কোনো জীবকে, জীবিত অবস্থায় হোক বা মৃত অবস্থায় হোক, এটা কি উচিত হয়েছে? তারপর কি করলি? দাফন করে দিলি। এই দাফনটা আগে করতি, তাও মেনে নিতাম। আমার ভাইয়ের লাশটা অন্তত আমরা সেখান থেকে মাটির থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করতাম। তুই কি করলি? এভাবে পুরায় অনেকটাই ছাই করে দিয়ে আবার দাফনও করে দিলি, আমাদের নেয়ারও সুযোগ দিলি না। এখন তুই বল, এই কাজটার শাস্তি কি হইতে পারে? আমি তো তোকে ছাড়বো না রে। তোর অপরাধ অনেক গুরুতর, নিছক ভুল না, এটা ভয়ঙ্কর অন্যায়। ভুল হলে ক্ষমা করা যায়, অন্যায়ের শাস্তি পেতে হয়। তুই অন্যায় করছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। ভাই হত্যার শোধ তো আমি নেবই। তো এইরকম করে তাকে বলছে। উনি স্বপ্নের মধ্যে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি না, আমি তো সাপ মনে করেই মারছি। তখন আবার সে বলছে, সাপ মনে করে মারছিস ভালো, কেন ওকে আগুন ধরাই দিলি মারার পর? এটার জবাব কি দিবি? তখন উনি বলছেন যে আমার তো ভুল হয়ে গেছে, আমি আসলেই বুঝতে পারি নাই, এই কাজটা করা আমার উচিত হয় নাই। এদিকে তখন নাকি ওই বিড়ালটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ওনার আর কিছু মনে নাই যে স্বপ্নের মধ্যে কি হয়েছে, সবকিছু কিন্তু স্বপ্নের মধ্যেই হচ্ছে। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন ওনার শরীরের সাথে স্যালাইন লাগানো। উনি জানতে পারলেন যে উনি যখন রাত্রে ঘুমিয়েছেন, এরপরে দীর্ঘ সময় উনি আর ওঠেনই নাই। ওনাকে অনেক ডাকাডাকি করা হয়েছে, উনি ওঠেন নাই। অনেক পর ওনার যে জ্ঞান ফিরল, ওনার যে জ্ঞান আসছে না, অর্থাৎ উনি ঘুম থাকছেন না, এই জন্য ডাক্তারও আনা হয়েছিল। ডাক্তার এসে তারা পরামর্শ দিয়েছেন যে এর শারীরিক অবস্থা ভালো না, দ্রুত স্যালাইন দিতে হবে। তবে হসপিটালে ভর্তি করার মতো ওরকম অবস্থা হয় নাই, তখন তাকে স্যালাইন দেওয়া হয়। বাড়ির সব সদস্যরা তার আশেপাশে, তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। উনি বলেন যে উনি তো এরকম এরকম স্বপ্ন দেখেছেন। তখন বাড়ির লোকজন এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া শুরু করেন। তবে এই বিষয়টা যখন ভারতে থাকা ওনার মা বাবার সাথে শেয়ার করেন, তখন তার মা বাবা বলেন যে বাবা তুমি দ্রুত চলে আসো, আমরা দেখতেছি এখানে একজন মহিলা কবিরাজ আছে, দেখি এইখানে কোনো একটা সমাধান করা যায় কিনা। দ্রুত তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, কলকাতায় চলে যান। যেহেতু কুষ্টিয়ার সাথে বর্ডার রয়েছে, খুব দ্রুতই উনি চলে যেতে সক্ষম হন। উনি চলে যাবার পর ওনার মা বাবা সেই মহিলা কবিরাজের শরণাপন্ন হন। সেই মহিলা কবিরাজ ওনার উপরে সেই জিনটাকে হাজির করেছিলেন। জিন সেম কথা বলেছে সে এই কাজ করছে, এটা উচিত হয় নাই, আমি তো ভাই হত্যার শোধ নেবই, এটা যে কেউ হইলে নিত, তোরা হইলেও নিতি, এখন বল প্রতিশোধ নেওয়াটা কি অন্যায়? তখন ওই মহিলা কবিরাজ আসলে কি বলবেন, প্রথম দিকে একটু ঝাড়ি দিছিলেন যে তোকে বোতলবন্দি করবো এটা সেটা, পরে যখন সব স্তরে বিষয়টা খুলে বললেন ওই জিন এসেই, এরপর তো মহিলা কবিরাজ দেখলো যে আসলে এই বন্দি করা বা অন্য টাইপের কাজ করতে গেলে হিতে বিপরীত হবে, কেননা এখানে অন্যায়টা হয়েছে এই আব্দুল আলিম ভাইয়েরই। ওই জিনটাকে অনেক অনুরোধ করা হয়, এই আব্দুল আলিম ভাইয়ের মা বাবা অনেক কাকুতি মিনতি করেন, কান্নাকাটি করেন,
যে আমাদের তিনটা সন্তানই আমাদের আদরের, আমাদের কোনো সন্তানকেও তুমি কেড়ে নিও না। ও অন্যায় করছে মানলাম, কিন্তু এখন কি করব, আমরা তো তোমার সেই ভাইকেও দিতে পারবো না, তাই বলে আমাদের কোনো সন্তানকে নিয়ে যাইও না। তখন নাকি সেই জিনের মনে দয়া হয়। তখন সেই জিনটা বলে, যেহেতু আমি একটা ওয়াদা করছি যে আমি ওকে মারবই, আমাকে একটা কাফফারা দিতে হবে, সাদাকা দিতে হবে। সাদাকাটা কি? যে 3টা মোরগ, ওই যেখানে হত্যা করা হয়েছে, যেখানে হত্যা করা বলতে ওই যেখানে দাফন করা হয়েছে আর কি ওই সাপটাকে, ওই জায়গায় বা ওই জায়গার কাছাকাছি জায়গায় 3টা মোরগকে রাতের বেলা ছেড়ে দিতে হবে। জাস্ট ছেড়ে দিবার কিছুই না। তখন ফোনে মামাদেরকে বলে দেওয়া হয় যে এই ব্যাপার, এই কাজটা তোমরা করে দাও। তারা এই কাজটা করে দিয়েছিলেন। এরপরে নাকি আর কোনো সমস্যা আব্দুল আলিম ভাইয়ের হয়নি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করা, সাপ বা অন্য কিছু, সাপ দেখলেই মেরে ফেলতে হবে এই বিষয়ে কিন্তু একটা বিধান রয়েছে। তবে এটারও বিধান রয়েছে যে কোনো সাপকে কিন্তু বলা যে তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, তাকে সুযোগ দেয়া। এরপরও যদি না যায় বুঝতে হবে সে সাপ, তাকে মেরে ফেলা যাবে। আব্দুল আলিম ভাই কিন্তু সেই কাজটি করেননি। ওনার বয়স কম ছিল, 14-15 বছর, বিষয়গুলো মাথায় ভাবে কাজও করেনি, এটাই সত্য। ঘরের ভিতরে সাপ ঢুকে গেছে, এই কারণে উনি উত্তেজনার বশে কাজটি করে ফেলেছিলেন। আর এটার খেসারও তো ওনাকে কিছুটা হলেও দিতে হয়েছে। যাক, উনি বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তীতে, আর আল্লাহর রহমতে এই ঝামেলা থেকেও মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, এই ঘটনা কিন্তু আমাদের আবারও সেই বিষয়টাকেই শিক্ষা দেয়, সেটা হচ্ছে রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত না করা। কখনোই করা যাবে না, দিন হোক রাত হোক, অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। আর এই ধরনের প্রাণীর ক্ষেত্রে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অনেক সময় রাতের বেলা জিনেরা বিভিন্ন সুরতে ঘোরাফেরা করে। অকারণে তাদেরকে আঘাত করা হলে বা তাদেরকে চলে যাওয়ার সুযোগ না দেওয়া হলে এরা কিন্তু ক্ষিপ্ত হয়, ক্ষিপ্ত হয়ে আমাদের উপর পরবর্তীতে আক্রমণ করতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ফাহিম আহমেদ শাওন, এবং তিনি কোথা থেকে শেয়ার করেছেন সেটি তিনি বলেননি। তিনি তার এক বন্ধুর ঘটনা শেয়ার করেছেন, সেটি তিনি তার বন্ধুর একটি ছদ্মনাম দিয়েছেন। তো তার বন্ধুর ছদ্মনাম ধরে নিলাম পরশ। তো পরশদের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুর জেলার কোনো একটা জায়গায়, বেশ মানে সে স্পেসিফিক একটা লোকেশনের নাম বলেছে, বাট আমি সেটা উল্লেখ করছি না। ফরিদপুর জেলার কোনো একটা জায়গায় কোনো এক গ্রামে ছিল পরশদের বাড়ি। তো পরশ তাদের বাড়িতে থাকতো। তাদের বাড়িটার একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। বাড়িটা হচ্ছে তাদের ঘর, একটার পর একটা ঘর, এরকম টিনের ঘর। তো পরপর 3টে ঘর আছে, এই পাশে আর একটা ঘর, মানে তার অপোজিট আর একটা ঘর, আর তার আরেক সাইডে আর একটা ঘর আছে। মানে মাঝখানে হচ্ছে উঠোন, আর এক কর্নার দিয়ে বেরিয়ে গেলে অনেকটা পায়ে চলা পথ। এখানে অনেকগুলো গাছগাছালি, মানে একেবারেই একটা মানে ছোট বনাঞ্চলের মতো তৈরি হয়েছে, মানে একটা আলাদা ইকোসিস্টেম সেখানে, মানে বনের মতো ইকোসিস্টেম। তো সেটা দিয়ে হেঁটে গেলে বেশ খানিকটা সামনে গেলেই একটা নালার মতো গেছে, একটা খাল। সেই খালটার একটা কর্নার ছিল যেই জায়গায় নাকি অনেকের যাওয়া নিষেধ ছিল, যেত না, মানে পরশকেও যেতে নিষেধ করা হতো। তো পরশ খুব একটা যেত না ছোটবেলা থেকে। সে যখন একটু বড় হয়েছে তখন সে কৈশোরে আছে। তো এই সময় তার কিউরিয়াসিটি হয় ওই জায়গাটায়, কারণ দেখে যে ওইখানে মুরব্বীরা কেউ আসে না। তো বন্ধু বান্ধব সাথে মিশে পরশ খানিকটা ধূমপানের অভ্যাস হয়েছিল কৈশোরেই। তো সে ওই জায়গাটাকে চিন্তা করে যে আমি রাতের বেলা যদি ইচ্ছে হয় কখনো ধূমপান করতে আমি ওখানে চলে যাব, এটা সে চিন্তা করেছিল। যদিও সে সবসময় শুনতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে মৃত্যু ঘটে, এগুলো দেখতো, সব জায়গায় লেখা থাকতো। তারপরও তার ভেতরে আসলে ওই বয়সটা এমন একটা বয়স, মানুষকে অনেক কিছুর থেকে দূরে রাখা যায় না। তো যাই হোক, এটা কিন্তু বছর 10 আগের ঘটনা। তো আমি বলছি এখন 2025-2015 দিকের ঘটনা। তো তখনকার সময় তখন কেবল বসন্ত চলছে, বেশ সুন্দর বাতাস। পরশ খুব দিনের বেলা ঘোরাঘুরি করেছে, সন্ধ্যায় ঘোরাঘুরি করেছে,
এবং বাসায় এসে তাদের একটা সুন্দর মানে নাইস এনভায়রনমেন্ট খেলা করছে। আপনারা জানেন বসন্তের দিকে গ্রামের বাড়ির আঙিনাগুলো বাতাস বেশ খেলে এবং গাছপালা মানে একেবারে নড়তে থাকে, সুন্দর বাতাস আসে। বাসার মধ্যেও মানুষের ভেতরে একটা সুন্দর চাঞ্চল্য, কর্মচাঞ্চল্য তৈরি হয়, পিঠা পায়েস তৈরি করে অনেকেই। যাই হোক, একটা ভালো পরিবেশ গ্রামে। তো সুন্দর একটা পরিবেশ ছিল পরশদের বাসায় দিন সন্ধ্যায়। তো ভালো একটা সময় কাটায়, রাত হয়ে যায় পরশের ঘুমানোর সময়। তো ঘুমানোর আগে দিয়ে সে প্রায় ঘন্টাখানেক আগে আস্তে করে তার ঘর থেকে একটা সিগারেট নিয়ে সে বাইরে চলে যায়। তো বাইরে গিয়ে সে তাদের ওই গাছপালা ঘেরা জায়গাটা পার হয়। তারা দেখতেছে আকাশে সুন্দর একটা চাঁদ উঠছে এবং চাঁদের আলো এই গাছপালার ফাঁক দিয়ে বেশ এসে পড়ছে, মানে খুব সুন্দর একটা আলো আধারি তৈরি করছে। আর এর মাঝে বাতাস চলতেছে, শোঁ শোঁ শব্দ হচ্ছে, গাছপালা নড়তেছে, সেটা একটা শব্দ। তো পরশ খুব এনজয় করতেছে। আসলে তার তখন উঠতি বয়স, এনজয় করার মতোই বয়স। সে হাঁটতে হাঁটতে একসময় চলে গেল নালার কাছে। তো এই জায়গাটায় সে গাটা একটু ছমছম করে উঠলো, কারণ এখানে একটা বাঁক নিয়ে নালাটা এরকম ঘুরে চলে গেছে এবং ওই পারে দেখা যাচ্ছে একেবারে ফাঁকা একটা জায়গা। ওইখানে সম্ভবত বাদাম চাষ করা হতো, কিন্তু ওই সময়টা কোনো ফসল নাই মাঠে। বেশ একটা ফাঁকা জায়গা, মানে ধুধু প্রান্তরের মতো, বালি এড়ি টাইপের। কারণ ওখানে যেখানে বাদাম চাষ করা ওই জায়গার বালির মাঠ থাকে, বেশ মানে বেলে মাটি টাইপের থাকে। তো সে দেখতেছে বেশ ফাঁকা জায়গা এবং একেবারে এরকম মানে মোড় নিয়ে গেছে। তো এখান থেকে আবার কিন্তু জোরে কথাবার্তা বললে বা শব্দ করলে কিন্তু তাদের বাড়ির ওখান থেকেও শোনা যায়, এরকম একটা অবস্থা। তো সে ওখানে গিয়ে বসলো, বসে ধূমপান করা শুরু করলো। তো সে যখন ধূমপান করতেছে তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার পেছনের যে গাছগাছালি সেগুলো বেশ মানে সরব হয়ে গেছে। মনে হচ্ছে যে ওখানে মানুষজন আছে, কথা বলতেছে। তো পরশের কাছে একটু অস্বস্তি লাগলো, কে কথা বলে। সে একটু মানে অস্বস্তি ফিল করে মানে চিন্তা করতেছে যে কথাবার্তাকে বলে। তো সেরকম কোনো কিছু আর সে দেখতেছে না, মাথা ঘুরায় দেখতেছে। বেশ সুন্দর চাঁদের আলো পড়ছে, বাতাসে গাছপালাগুলো নড়তেছে। সে আবার ধূমপান করতেছে। তার কাছে মনে হচ্ছে কেউ কথা বলতেছে, ফিস 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 করে, এরকম মনে হচ্ছে। তো তখন সে একবার ভাবলো, আরে ধুর, আমি এখানে আসছি যে সিগারেট খাইতে, কি বেটা, গাছের ফাঁকে গাছের বাতাস পাতায় পাতায় নড়া খায়, এগুলোর শব্দ হয়। আর মানুষ বলে এই জায়গায় ভূত আছে, তো এর জন্য ভয় পাই। যাক, কিছু না, এটা খুব সুন্দর জায়গা, কেউ আসতেছে না, বাসার থেকে কেউ আসে না দেখতে এখানে। আর বাড়ির আশেপাশে তাদের যারা মানে অন্যান্য আত্মীয় স্বজন, তারা ওই জায়গাটাকে এড়ায় চলে, বিকজ অফ এই যে একটু বদনাম আছে জায়গাটার। এখানে নাকি অনেকে বলা হয়েছে অনেককে পানিতে ফেলে দিছে, গেড়ে ফেলছে, এরকম ব্যাপার স্যাপার আছে। তো পরশ এগুলা গায়ে মাখতেছে না। তো তার মতো সে সেখানে সিগারেট খেয়ে আগুনটা ফেলে সে আস্তে করে হাঁটা ধরলো ব্যাক করে। তো ব্যাক করে যখন আসছে তার কাছে কেন জানি মনে হলো, মানে ফর এ সেকেন্ড তার কাছে মনে হচ্ছে তার পেছনে কেউ দাঁড়ায় আছে। তো সে ফট করে একবার তাকাইছে, তাকায় দেখে না, কেউ নাই। কিন্তু তার কাছে একবার মনে হয়েছে কেউ কিন্তু সরে গেছে পেছন থেকে, মানে ফাঁস করে সরে গেছে। তো এই একটা উইয়ার্ড ফিল নিয়ে সে আস্তে আস্তে হেঁটে আসতেছে। তার কাছে মনে হচ্ছে যে কেউ তাকে দেখতেছে, এরকম একটা ফিল ভেতরে। তো সে বাসার কাছে চলে আসলো। বাসার কাছে এসে সে চিন্তা করলো যে মুখে তো একটা কেমন গন্ধ, এটা দূর করতে হবে। তো সে চলে গেল ঘরের পেছনে, তার ঘরটা যেখানে ছিল তার ঘরটা আবার একদম পেছনে, মানে এই পাশে, এবং সেই পাশে কিন্তু তার ঘরের পেছনের জায়গাটা একটু চওড়া, সেখানে কতগুলো বাঁশঝাড় আছে, এই পাশে পেয়ারা গাছ আছে কয়েকটা, আর তার পাশে একটা একেবারে একটু ডোবার মতো, ডোবা মানে ওই জায়গায় বেশ পানি পুনি আছে আর কি, কিন্তু পানিটা খুব একটা ভালো পানি না, ওই জায়গায় আছে। তো সেখান দ্বারা সে পেয়ারা পাতা ছিঁড়ে কতগুলো ওইখানে চাবালো, চাবায় দেখতেছে, এবং তার কাছে কেমন জানি বাঁশঝাড়টাও একটা উইয়ার্ড লাগতেছে কেমন জানি। তো পেয়ারা পাতা চাবায় সে ঘরে চলে আসলো। এসে বাসায় একটু সবার সামনে দিয়ে দূরত্ব রেখে চলাফেরা করলো এবং যথাসময় ঘুমাতে চলে গেল সে। তো ঘুমাইতে গেছে রাত্রেবেলা, এবং পরশ তখন একলা থাকা শুরু করছিল সবে। তার ভাই আছে একটা, তার ভাই থাকতো হচ্ছে তার থেকে এই পাশের রুমে, সে থাকতো মাঝখানের রুমটাতে, তার ভাইয়ের রুমটা কর্নারে। আর পরশের রুমের পেছনেই কিন্তু সেই যে বাঁশঝাড় আর ওই জায়গাটা, ওই যে ডোবাটা ওইখানে। তো পরশ এসে ঘরের মধ্যে ঢুকে দরজা লাগে একা, মানে এর আগেও থাকছে, কয়েকদিন ধরেই থাকতেছে সেখানে। তো সে শুয়ে পড়লো, শুয়ে পড়ে সে ঘুমানোর চেষ্টা করতেছে। চোখে ঘুম লেগে আসছে এবং দরজা জানলা কিন্তু সব বন্ধ। যদিও বসন্তের সময় বাতাস ঢুকলে কিন্তু রাতের বেলা বেশ ঠান্ডা হয়ে যায়। তো গায়ের উপর সে চাদর টেনে নিচ্ছে, নিয়ে শুয়ে আছে এবং শব্দ শুনতেছে বাইরের, প্রকৃতির শব্দ। কারণ গ্রামে তো রাতের বেলা বেশ নিশ্চুপ হয়ে যায়, প্রকৃতির শব্দরা আসতেছে। দূরে কোথাও ভুতুম পেঁচা ডাকতেছে, সেটারও শব্দ আসতেছে। তো বেশ অন্যরকম একটা শব্দ। তো এক সময় এই শব্দগুলো শুনতে শুনতে একঘেয়ে ভাব চলে আসায় পরশ প্রায় ঘুমায় গেল।
ঘুমায় যখন যাচ্ছিল হঠাৎ করে তার কাছে মনে হলো ধ্রম করে শব্দ হলো তার পাশে। তার কিন্তু ঘরটা হচ্ছে টিনের ঘর, ধ্রম করে একটা শব্দ হয়েছে টিনের মধ্যে, মনে হচ্ছে যে কোনো একটা সাউন্ড, মানে অ্যাজ ইফ কেউ যদি কিছু ছুঁড়ে মারে, হ্যাঁ মানে তার টিনের ইসের মধ্যে, টিনের যে দেয়ালের উপর সেরকম। তো শব্দটা এত জোরে উঠছে তার যে মানে ঘুম লেগে আসছিল সেটা ফট করে তার তন্দ্রা টুটে গেল। সে বলে কিসের শব্দ হলো, অনেকক্ষণ সে চিন্তা করতেছে। এরপর সে শব্দ পাচ্ছে, মনে হচ্ছে তার বাসার পেছনে ওই ডোবাতে কেউ মানে হাঁড়ি পাতিল ধুচ্ছে বেশ শব্দ করে। তো সে চিন্তা করলো শব্দ করে হাঁড়ি পাতিল কে ধুবে আমার বাসার থেকে, বাসার মানুষ এত রাত্রে, এখন তো অনেক রাত হওয়ার কথা। তো সে আস্তে করে হাত দিয়ে তার ওখানে যে তার মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনটা বের করলো করে মানে সিমবেরিয়ান সেট তখনকার সময়, জ্বালায় দেখতেছে তখন রাত 1:30। এত রাতে কেউ হাঁড়ি পাতিল ধোয়ার কথাই না, বাসা এগুলো তো অনেক আগে শেষ করে ফেলে। আর ওইখানে যে আমার ওদের বাসা ওখানে ধুইতো না, তাদের একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলের পানি যে তারা ওখানে কাজ করতো আর কি। তো সুতরাং ওইটাতে ওখানে যাওয়ার কথা না তাদের বাসায়, ওইখানে যে কি হাঁড়ি পাতিল ধুবে। আশেপাশের ওই নেক্সট নেইবার যে আছে সেও খানিকটা দূরে। তো সে এক সময় শব্দ তাকে মানে পুরো অ্যানয়েড করে ফেললো, এত বেশি শব্দ হইতেছে, হাঁড়ি পাতিল ধুইতেছে, হাঁড়ি পাতিল ধুইতেছে। তো সে এক সময় আস্তে করে উঠলো বিছনার থেকে, উঠে গিয়ে তার রুমের যে জানালা ছিল জানালাটা খুলে ফেললো, খট করে জানালাটা খুলে জানলা খুলে এরকম তাকায় দেখার চেষ্টা করতেছে। জানলা খোলার পর কিন্তু শব্দ বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে যে সে জানালা খুলছে আর যে হাঁড়ি পাতিল ধুচ্ছিল সে অ্যাওয়্যার হয়েছে কিছু একটা ব্যাপারে, সে চুপ হয়ে গেছে সবাই। এবং তার কাছে মনে হইতেছে যে একদম নিস্তব্ধ, এখানে একেবারে ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করে ডাকতেছে, সেই শব্দটা কোনো রকম শব্দ নাই। তো অস্বস্তিতে পড়ে গেল পরশ্রী, কি এরকম শব্দগুলো, হাঁড়ি পাতিল ধোয়ার শব্দ মনে হইতেছিল যে কোলাহল করতেছে এবং কেমন জানি মিক্সড কণ্ঠ, মানে নারী পুরুষ, হ্যাঁ মানে মানে কথা বলতেছে এরকম একটা ব্যাপার স্যাপার। কে এখানে, কিছুক্ষণ সে তাকায় থাকলো কিছু না বুঝে, তারপর আস্তেই করে সে জানলাটা লাগালো। যখন জানলাটা লাগাইলো মনে হলো একটা হাসির শব্দ আসলো, মানে মনে হলো তাকে নিয়ে কেউ যোগ করতেছে। তো পরশ আর কিছু না বলে জানলাটা লাগায় সে মনে মনে চিন্তা করতেছে ঘটনাটা কি ঘটতেছে। এসে সে আবার শুয়ে পড়লো বিছানায়, শুয়ে পড়ে আবার ঘুমানোর চেষ্টা করতেছে। আবার শুরু হয়েছে সে হাঁড়ি পাতিলের ব্যাপার। তো এইবার শুরু হয়েছে মনে হচ্ছে বড় ডেক যদি কেউ নিয়ে, মানে বড় যে ডেকচি আছে যে রান্না বাড়া করে আর কি, ডেকচি যেগুলা, সেই বড় ডেকচি কেউ নিয়ে যদি ঘড়ঘড় ঘড়ঘড় করে বিষের পাশে, সেরকম শব্দ হইতেছে। এইবার মানে তার মেজাজটা গরম হয়ে গেছে, সে চিন্তা করতেছে এইবার সে গালি দিবে। আর কৈশোর ওই সময় মেজাজ থেকে আরো গরম। তো সে একেবারে বিরক্ত হয়ে সে লাফ দিয়ে উঠছে খাটের থেকে, লাফ দিয়ে উঠে জানলার কাছে গেছে, জানলাটা ফট করে খুলে গালি দেওয়া শুরু করছে, মানে এই কে বদমাইশ, কে এগুলো করছে এখানে এসে রাত্রেবেলা, কে শুরু করছিস, কে এগুলো বলতেছে। কোনো শব্দ নাই, একদম নিস্তব্ধ চারিপাশ। তো চিন্তা হলো কিরে এটা কেমনে সম্ভব, এরকম বলে কে আমার সাথে ছয়দানি করে, আর একটু আগে হাসি দিল বাকে। এগুলো চিন্তা করে সে আর কোনো কথা না বলে সে আস্তে করে জানলাটা লাগাই দিল। লাগাই দিয়ে যখন খাটের কাছে আসছে, খাটে শুইতে যাবে, এই সময় মানে এখন কিন্তু অন্ধকার চোখে, মানে ঘরের মধ্যে অন্ধকার, মানে এই ঘরে অন্ধকারটা আলো আধারে একটু শুয়ে আসছে, ঘরের মধ্যে আবছা আলোতে দেখা যায়। টিনের ঘর যেহেতু, ওপরের যেই চালের ফাঁক দিয়ে কিন্তু বাইরের আলো আসে, জানালার ফাঁক দিয়ে আসে, দরজার ফাঁক দিয়ে আসে। এই যে একটা অ্যাম্বিয়েন্ট লাইটে কিন্তু মোটামুটি একটু মানে এই অ্যাম্বিয়েন্ট লাইট মানে অস্ফুট আলোতে একটা জিনিস একসময় চোখে শুয়ে আসে। তো সে যখন খাটের কোনায় চলে আসছে শোয়ার মতো, সে দেখতেছে খাটের কোনায় এরকম দুইটা হাত রেখে কেউ বসে আছে। তো সে খেয়াল করার চেষ্টা করলো হাত রেখে কে বসে আছে, মানে তার বুকের মধ্যে ধক করে উঠছে ফার্স্টে। এবং সে বুঝতে পারছে মনে হচ্ছে অ্যাজ ইফ অনেক সময় দেখা যাচ্ছে বাসার মধ্যে মহিলা মানুষ কেউ যদি মাথায় কাপড় দিয়ে বসে থাকে না, এরকম ওরকম আর কি, মাথায় কাপড় দিয়ে কোনো মহিলা মানুষ বসার মতো। এবং অন্ধকারে তো বোঝা যাচ্ছে না যে এই কাপড়ের রং কি, কিন্তু মনে হচ্ছে শাড়ি মাথায় দিয়ে যদি কেউ বসে থাকে, মাথায় টানা অবস্থায় থাকে, হালকা অ্যাম্বিয়েন্ট লাইটে এটুকু মনে হচ্ছে। কারণ তার পায়ের কাছে একটা জানালা ছিল, সেই জানলার পাশ দিয়েও কিন্তু ফাঁকা আছে, এগুলো কাঠের জানালা, এবং এর ফাঁক দিয়ে হালকা হালকা আলো আসতেছে চাঁদের। এটাতে সে বুঝতে পারতেছে যে মাথার মধ্যে একটা শাড়ির আঁচল টেনে কেউ বসে আছে এবং হাত দুইটা সামনে রাখা, এবং হাত দুইটা যে রাখা খাটের মধ্যে, এটা সে বুঝতে পারতেছে হাতের একটা অবয়ব বোঝা যাচ্ছে। তো হঠাৎ মানে সে ভয় পেয়ে গেছে, আসলে তার বুক কাঁপা শুরু করছে পরশে। সে চিন্তা করে অল অফ এ সাডেন এমন একটা জিনিস দেখলো যেটা তার বুকটা আরও কেঁপে গেল। সে দেখলো যে ওই মাথার মধ্যে কাপড় দিয়ে যে শুয়েছিল সে আস্তে করে মাথাটা তুলছে, এবং পরশ কিন্তু আসলে নিজের রিফ্লেক্সে সে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে খাটের পাশে যেয়ে কিন্তু অলমোস্ট বসে পড়ছে খাটে। এই সময় সে পুরো খেয়াল করছে জিনিসটা, আসলে ইন দ্য মিন টাইম কিন্তু সে খাটে চলে গেছিল, যে বসে পড়ছিল, মানে অ্যাজ ইফ শরীরের ওজনটা ছেড়ে দিবে এরকম একটা অবস্থা। এই সময় তার চোখে পড়ছে এই পুরো জিনিসটা।
তখন সে দেখছে, আরো ভয় পেয়েছে, যে তাকায় দেখছে যে হাত যে রাখা, আসলে একটা হাত আসলে ওই যে বসে আছে, ওর পাটাই হলো হাতের মতো। ওর যে পাটা আছে সেটা হাতের শেপ, মনে হচ্ছে যে একটা মানুষের হাতের মতো। এবং মানে পরশ লাফ দিয়ে উঠে যাবে খাটের থেকে, এরকম একটা মানে সেই নিল রিফ্লেক্সে, অটো রিফ্লেক্সে লাফ দিয়ে উঠে যাবে ভয়ে, এবং একটা অস্ফুট চিৎকার করবে। এই সময় ঠিক ব্যাঙের মতো এটা লাফ দিল, ওই কোণা থেকে ব্যাঙের মতো লাফ দিয়ে পরশের গলা টিপে ধরে পরশকে বিছানায় ফেলে দিল, একদম মানে বিছানার কোনায় একদম শোয়ায় ফেললো এবং গলা টিপে ধরছে। এবং সে চোখ বড় বড় হয়ে গেছে, পরশের শ্বাস নিতে পারতেছে না, এত শক্ত বজ্র আটুনি তার গলায়। সে বুঝতে পারতেছে যে যেই হাতটা ধরছে সেটা শক্ত ঠান্ডা, মানে একেবারে বরফের মতো ঠান্ডা আর শক্ত, মানে একেবারে মনে হচ্ছে স্টিলের মতো শক্ত। তার গলা চিপে ধরতেছে, ধীরে ধীরে আঙুলগুলো বসে যাচ্ছে। পরশের চোখ বড় বড় হয়ে গেছে, সে দেখতে পাচ্ছে যে আসলেই মাথায় কাপড় দেওয়া একটা কালো একটা মানুষের মতো চোখ যেটা জ্বলতেছে, মানে একেবারে হলদে আভার মতো চোখ জ্বলতেছে। নাক মুখের জায়গা পুরো জায়গাটা কালো কুচকুচে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো কুচকুচে কালো, উপর একটা কালো কাপড়ের মতো মাথায় দেওয়া। তো মুখের অভিভক্তি বোঝা যাচ্ছে না, তার গলা চিপে ধরতেছে একদম গলার। তো পরশ মনে মনে দোয়া পড়তে পড়তে হাত দুইটা চেপে ধরছে এটা। সে দোয়া পড়তে পড়তে হাতে মনে মনে, মানে মুখ দিয়ে তো বের করতে পারতেছে না শব্দ, গলার দম বন্ধ হয়ে যেতেছে। এই চিন্তা করতে করতে পরশ কি করলো, গর্নি মারলো খাটের থেকে। এখন খুবই আশ্চর্য জিনিস, সে গর্নি মারতে মারতে থাম করে এসে পড়লো ফ্লোরের মধ্যে, খাটের থেকে ফ্লোরে পড়লো এবং ওইটাকে সহ পড়ছে, মানে দ্রুপ করে পড়ছে। এবং সাথে সাথে সে তার কণ্ঠ দিয়ে অস্ফুট শব্দে মানে একটা দোয়ার একটা বেরিয়েছে জোরে। এবং এটা বেরোনোর পরে দেখতেছে তার গলার যে আটুনি ছিল সেটা হালকা হয়ে গেছে, আর সেও আরো জোরে চেপে ধরছে দুই হাত দিয়ে, পরশও চেপে ধরছে ওইটার গলা, মানে পরশও তখন ওইটার গলা চেপে ধরছে রাগের চোটে। এবং এই সময় দেখতেছে ওই পাশ থেকে, ঠিক তাদের জানালার পাশ থেকে, ওই যেই সাইডে জানালাটা হচ্ছে ডোবার কাছে, একটা খেন খেনে গলা, কেমন জানি মানে কণ্ঠটা আসলে মানুষের মতো না, কোনো পাখির মতো না, এরকম একটা কণ্ঠে বলতেছে, ছেড়ে দিয়ে চলে আয়, ছেড়ে দিয়ে চলে আয়। এই পাশ থেকে শেষ শুনতেছে তার কণ্ঠের থেকে একটু সামনে, না না, এরকম মানে কেমন করে জানি বলতেছে খুব বাজেভাবে। এবং তার মনে হলো তার মুখে কিছু মানে জলীয় বাষ্প মতো লাগলো, না না বলতেছে যে। তো পরশের তখন গলাটা একটু আলগা হয়েছিল, সে মানে খুব দ্রুত জোরে সুরা পড়া শুরু করলো, খুব জোরে। সাথে সাথে মনে হলো তাকে ছেড়ে যে ছিটকায় সরে গেছে ওইটা, এবং সেই জানালার মধ্যে ধ্রাম করে বাড়ি খেলো। আর পরশ দৌড় দিয়ে যে মানে লাফ দিয়ে উঠে দৌড় দিয়ে গেট খুলে বের হয়ে গেছে উঠানে। উঠানে দৌড় দিয়ে সে একেবারে মানে ভোঁছুট, মানে সে মানে পড়ে যেতে যেতে মানে সে প্রায় উল্টায় পড়ে গেছিল, পায়ে পা পেতে দৌড়ে যায় বাবার মার যে রুম সেটার গেটের উপর ধাম করে পড়ে গেট নক শুরু করছে, গেট খুলো গেট খুলো। তো দেখলো যে 1 সেকেন্ডের মধ্যে তার ভাইয়ের রুম থেকে দরজাটা ঠাস করে খুললো, তার ভাই দৌড় দিয়ে বেরিয়েছে। এই কী হয়েছে রে, কী হয়েছে? এর মধ্যে সে তার বাবা মাও গেট খুলছে, খুলে তার বাবা মা ধরছে ছেলেকে, কী হয়েছে? তো বলছে যে আমি দেখছি, ভয় পেয়েছি ভয় পেয়েছি। তার বাবা মা তাকে দোয়া পড়ে ফু দিতেছে। তার ভাই এসে বলে যে হ্যাঁ আমি দেখছি ওর রুমের সামনে দিয়ে কালো কে জানি গেছে, কালো কুচকুচা কে জানি গেছে ওর রুমের সামনে দিয়ে, আমি এই মাত্র দেখছি। তো যাই হোক, তার বাবা মা তাড়াতাড়ি তাকে বসায় দোয়া ফু দিতেছে। তো পরশ মোটামুটি তার সেন্সের বাইরে চলে গেছে, সে উদ্ভটভাবে কথাবার্তা বলতেছে। তার বাবা মা দোয়া দরুদ পড়ে তাকে ফু দিয়ে তার মাথায় ঠান্ডা করতেছে। তার আম্মা তাড়াতাড়ি জমজমের পানি ছিল না তার মাথায় দিল, তো দিয়ে তাকে দোয়ার দৌড় পড়ে ফু দিতে একসময় সে ঠান্ডা হয়েছে। তো তখন তাকে জিজ্ঞেস করতেছে কী হয়েছে, তো সে তখন বলতেছে অ্যাপার্ট ফ্রম দ্য স্টোরি অফ গোয়িং টু দ্যাট ক্যানাল, ওই ক্যানালের কাছে যাওয়া, সে যে গেছিল সেখানে যে সে ধূমপান করছে ওইটা বলে নাই, প্লাস যে সে ডোবার পিছনে গেছিল ওখানে যে পেয়ারা পাতা চাবাইছে এটা বলে নাই। এই দুইটা অংশ রেখে সে বলতেছে যে কি হয়েছে এইটুক বলতেছে বাপ মারে। তো বাপ মা বললো কেমনে হইলো, এরকম তো হওয়ার কথা না রে বাবা, তুই তো একলা থাকা শুরু করছিস কিছুদিন, এর আগে তো কোনোদিন ওই রুমে এরকম দেখি নাই। এমনি মানুষ বলে যে বাসার পিছনে নাকি উল্টাপাল্টা জিনিসের শব্দ শুনে, মানে উল্টাপাল্টা জিনিস আছে, কিন্তু কোনদিন যেরকম শুনে না। যারা আমি কালকে আমরা ঈদে জুম্মা ঘর থেকে হুজুরে খবর দিতেছি, উনি এসে দেখি কি করে। তো পরশ আর ঘরে একা শুবে না, তো তোর ভাই বললো যে আমার সাথে আয়, তুই আমার সাথে চল, নিয়ে গেল রুমে। তো ভাই বলতেছে কি রে বেটা, তুই ভয় পাস? তুই না এত বীর পুরুষ, তুই আলাদা শোয়ার চিন্তা করছিস, আলাদা রুম নিছিস, তো এখন কি হলো তোর, তুই ভয় পালি কেন? তো সে বলতেছে আরে ঘটনা হয়েছে, আমি তো ওখানে গেছিলাম, মানে এখন রাগ করিস না। বাইরে বলতেছে রাগ করিস না, আমি ওখানে আসলে গেছিলাম ধোঁয়া টানতে, ওই জায়গায় গিয়েছিলাম। তো ওই জায়গায় যাওয়ার পর এরকম দেখলাম, এই মানে কেমন জানি মনে হচ্ছিল আমাকে অনুসরণ করে আসতেছে। পরে তো আসলে তখন আর বুঝতে পারিনি, পরে তো এই ঘরের পিছে যে আবার ডোবার পিছে যে পেয়ারা পাতাসে বইছিলাম।
তো জানি না কি হয়েছে, ওখানে কিছু আছে নাকি। তো তার ভাই বলতেছে না রে, পিছের দিকে তাকাইস না, পিছে ভালো না, ওখানে উল্টা পাল্টা জিনিস আছে। আছে, আমি অনেক শব্দ পাইছি, অনেক রকম শব্দ পাইছি, অনেক কিছু পাইছি, হাসির শব্দ পাইছি, অনেক কিছু এখানে আছে। তো জানালা খুলবি না ওদিকে, মানে একদম ভুলেও খুলবি না জানলায়। তো পরে বলতে আমি একলা শোবই না এখন এখানে, লাচা তুই থাক ওখানে রাতে। তো ওই দিন তো সে তার ভাইয়ের সাথে রাতে থাকে, তো ভয় পাইছে, বড় সারা রাত ভয় পাইছিল ওই দিন। এবং পরবর্তীতে তার বাবা নাকি ওখান থেকে মসজিদ থেকে হুজুর, তারা বলে জুম্মা ঘর, ওখান থেকে হুজুরকে এনে বাসায় মোটামুটি দোয়া দুরুদ পড়ায়, বাসাটাকে করে দেয় এবং ঘরটাকে বন্ধ করে তাদের পুরা সব গুনাহগারি। এবং হুজুর দোয়া পড়ে ফু দেয়, বলে হুজুর বলে যে আপনার ছেলের উপর নজর পড়ছে খারাপ জিনিসের। তো তাকে দোয়া দুরুদ পড়ে ফু দেন এবং পানি পড়ে দেয়, বলে গোসল করতো এটা দিয়ে। যাই হোক, এইভাবে করে নাকি পরশের এই সমস্যাটা কাটে। তো এই ছিল ফাহিম আহমেদ শাওনের শেয়ার করা ঘটনা। চলে যাচ্ছি ঘটনায়। সোহেল ভাই, যিনি মালয়েশিয়া থেকে আমাদের ঘটনা পাঠিয়েছেন, ঘটনা 1998 সালের। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী। চাকরি সূত্রে তারা নাটোরে ফ্যামিলি সহকারে যায় সবাই মিলে। তো তারা যে বাসাটায় থাকতো সেটা ছিল 3 তলা। 3 তলায় থাকতো তাদের বাড়ির মালিক, দোতলায় তার আব্বার অফিস এবং নিচতলায় ছিল ছোট্ট একটা রুমে তারা ফ্যামিলি সহ থাকতো। তো তাদের বাসার সামনে ছিল মেইন রোড এবং এর পাশেই ছিল স্টাফ কোয়ার্টার। এবং তারা বাসা থেকে তাদের স্কুল যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগতো। তো একদিন বিকাল, আনুমানিক বিকাল 5টা, তিনিও তার ছোট ভাই ক্রিকেট খেলে বাসায় আসছে। তো তার বাসার সামনে অফিসের অনেক লোক। তার আব্বু রাস্তায় দাঁড়িয়ে আছে, অফিস বন্ধ হবে। তো তার আব্বু অফিস বন্ধ করে গেটে তালা দিবে এবং ইতোমধ্যে তার 2 ভাই বাসায় আসছে এবং তাদের সামনে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা একদম সোজা, তাদের মানে যতদূর তার চোখ যায় ততদূর দেখতে পারবে এবং সোজা রাস্তা। তো তাদের বাসা থেকে তাদের স্কুল 2 থেকে 3 মিনিট সময় লাগে। একটা বাগান ছিল সে জায়গায়, লিচু এবং আম গাছ এবং গাব গাছ ছিল সে জায়গায়। তো সেখান থেকে ছোট বাচ্চারা ওখানে খেলাধুলা করে। তো রাস্তার বাম পাশে ওই বাগানটা এবং ওই স্কুল এবং বাগানের ভেতরে একটা পুকুর আছে। যেদিনের ঘটনা, তারা 2 ভাই ক্রিকেট খেলে বাসায় আসছিল। তো তার আব্বু এবং অফিসের অনেক লোকজন রাস্তায় দাঁড়িয়ে ছিল। সবাই চলে গেলে তার আব্বু অফিস বন্ধ করে। এবং ওই সময় একজন মহিলা, শাড়ি পরা, গায়ের রং শ্যামলা এবং তিনি কথা বলতে পারেন না, বোঝা যাচ্ছিল। তিনি রাস্তা দিয়ে আসছেন এবং ওই রাস্তার মধ্যে ছাগল গরু এগুলি বাঁধানো। ওই মহিলা ছাগল গরু সবগুলোকে সালাম করতে করতে আসছিল। এরপরে তিনি তার আব্বুর কাছে এসে ইশারায় কি যেন বলছে। তার আব্বু মনে করছে পাগল মানুষ পকেট থেকে টাকা বের করে দিয়ে দিচ্ছে, ওই মহিলা টাকা নেয় না। পাগল মানুষ টাকা দিচ্ছে দান করার জন্য, কিন্তু টাকা নিচ্ছে না। এর মধ্যে আবার অফিসের লোকজন সবাই যার যার মতো চলে গেছে। ওই জায়গায় উপস্থিত ছিল তার 2 ভাই, তার আব্বু আর ওই মহিলা। তার মহিলা আব্বুর হাত ধরে ফেলে, তার বাবার হাত ধরে ফেলে। তো তারা যে রুমে থাকে ওই রুমের কাছে নিয়ে যে তার মানে ইতিমধ্যে তার আম্মুর রুম থেকে বেরিয়ে এসছে তার আব্বুকে এরকম অবস্থা দেখে। তো ওই মহিলা কথা বলতে পারে না, ইশারা করছে। তো তাদের রুমের কাছে একটা পেয়ারা গাছ ছিল, তিনি ওই পেয়ারা গাছে ওইখানে বসে এবং তাদের 2 ভাই এবং আম্মু আব্বুকে বসতে বলে। তো হঠাৎ করে ওই জায়গায় হঠাৎ করে এরকম আননোন পাবলিক তাদেরকে বসতে বলে এবং বসো তোমরা সবাই, ডাকি থেকে ডেকে নিয়ে আসে পেয়ারা গাছের নিচে, তোমরা বসো, এবং সবাই বসে আর কি। তাদের 2 ভাই আম্মু আব্বুকে বসতে বলে এবং ওখানে ইট দিয়ে তারা বসে। তাদেরকে বলে যার যেটা পছন্দ সেই ঘরে যেন আঙ্গুল দেয়, মানে তারা একটা ঘর আঁকে, ইট দিয়ে 4টা ঘর আঁকে বলে যে তারা যেন আঙ্গুল দেয় সেই জায়গায়। তারপর তার কথা মতো যার যার পছন্দ মতো তারা ঘরে আঙ্গুল দেয়। মানে এরকম পাগল হঠাৎ করে কি বলছে, মাঝে মধ্যে এরকম পাগল আসলে উল্টাপাল্টা কথা বললে অনেকে খুব ইন্টারেস্ট শো করে তাদের ভবিষ্যৎ এবং তাদের ফিউচার, অতীতের কথা জানার জন্য। তো এরকম তাকে দেখে এরকম মনে হচ্ছিল। তো তারা 2 ভাই এবং এরপর উনি তাদের 2 ভাই এবং তার আম্মুকে ঘরে যেতে বলে, তার আব্বুকে থাকতে বলে ওই জায়গায়। তারপর তিনি আব্বুকে বলে ওনার মেয়ের বিয়ে, তাই সাজো যাচ্ছে, কিন্তু বোবা ইশারায় বলছে যে তার মেয়ের বিয়ে। আগে যেমন গ্রামে মেয়েরা বিয়ে হলে যেরকম মুখে ফোটা ফোটা দাগ দিত সেরকম বুঝিয়ে দিচ্ছে এবং বলছে নতুন মানে বিয়ে হবে এরকম কিছু একটা। এবং তিনি আব্বুকে বলছে ইশারায়। পরে ওনার আব্বু ওনাকে পকেট থেকে টাকা বের করে দেয়, কিন্তু ওই টাকা তিনি নেন না, তিনি আরো টাকা চান। এক পর্যায়ে তার আব্বুর পকেটে আর কোনো টাকা ছিল না এবং সব টাকা ওনাকে দিয়ে দেয়, কিন্তু উনি টাকা নেন, উনি নেন না, আরো টাকা চাই। এরকম সময় এরকম ইশারা করছে। তার আব্বু ওই দিন হঠাৎ বেতন পেয়েছে, তো ওই টাকা তাদের ঘরে ছিল। ওই টাকার যতটুকু ছিল সেটা তার বাবা তাকে ওই মহিলাকে হিপনোটাইজড অবস্থায় তার বাবাকে ওখানে সব টাকা দিয়ে দেয়, ওই মহিলার নেয়। এবং যাওয়ার সময় তার আব্বুকে বলে তার ছোট ভাইয়ের সমস্যা আছে,
ওকে যেন সাবধানে রাখা হয়। এবং ওই মহিলা চলে যায়। যাওয়ার সময় তার দুই ভাই এবং আব্বুর মানে ওই ওনারা দুই ভাই এবং তার আব্বু ওনার পেছনে পেছনে যায়। উনি আসার সময় যেভাবে রাস্তা গরু ছাগলকে সালাম করে আসছিল ইশারা দিয়ে, সেভাবে সালাম করতে করতে ওইভাবে চলে যাচ্ছেন। উনি হয়তো আমাদের গেট থেকে বেরোয় তখন 200 ফুটের বেশি গেছে, তা আমরা দেখছি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ দেখি উনি বাগানের দিকে চলে যায়। আমরা তখন দেখার চেষ্টা করি সে জায়গায় আর কেউ আছে কিনা, ওনাকে আমরা আর দেখতে পাই না, এরকম ভাবে উনি বলেন। কিন্তু যে রাস্তাটা সোজা যত চোখ যায়, ওখানে বাগানের কাছে যাওয়া মাত্রই ওনাকে আর দেখা না গেলে পরে ওখান থেকে ওনারা সাইকেল নিয়ে সোজা রাস্তা এবং রাস্তায় যায় এবং বাগানের আশপাশে সব জায়গায় ঘুরে দেখে ওই মহিলাকে আর কোথাও খুঁজে পায় না। তো ওনারা দুই ভাই এবং ওই বাগানের কাছে যায় এবং খুঁজে দেখতে পায় না এবং অনেক চেষ্টা করে খোঁজার। ওই বাগানে ওই সময় অনেক ছোট ছোট বাচ্চারা খেলতো এবং ওখানে দুই একজনের কাছে ওরা যে জিজ্ঞাসা করে তোমরা কি এরকম কোনো মহিলাকে দেখেছো কিনা, ওরা বলে আমরা কাউকে তো দেখিনি এরকম। তো পরে স্কুলের আশেপাশে ওই বাগানের আশেপাশে আরো খোঁজাখুঁজি করা হয়, ওনাকে পাওয়া যায় না। তো এটা একটা ছোট্ট ঘটনা। তার বাসার সামনে একজন মহিলা আসে এবং সেটা উনি একদম হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায় আমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে। সেটা কেন হয়েছিল সেটার বিষয়ে তিনি আমাদেরকে জানাননি। যাই হোক, আমরা তার কাছ থেকে ফরওয়ার্ডিং কোনো ধরনের কথা জানলে অবশ্যই আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। চলে যাচ্ছি সরাসরি সামির ভাইয়ের কাছেই। আজকে আমি যে ঘটনা শেয়ার করব সেটা আমার দুঃসম্পর্কের মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি ঘটে 1967 সালের শেষের দিকে। ঘটনাটি পুরান ঢাকার কোনো একটা এলাকার, এবং সেই এলাকাটার নাম আমি উল্লেখ করছি না। এটা ঘটে আমার মামার চাচাতো ভাইয়ের সাথে। তিনিও আমার একজন দুঃসম্পর্কের মামা। তার ছদ্মনাম দিচ্ছি রহমান। আগে পুরান ঢাকা অনেক নিরিবিলি ছিল। যে বাসা নিয়ে ঘটনা, তার দুই দিকে মোটামুটি খালি জায়গা ছিল। তখন রহমান মামা এবং ওনার ফ্যামিলি যে বাসায় থাকতো, সেই বাসাটা মাত্র হবে 2-3 মাস তিনি উঠেছেন। প্রথম 2-3 মাসে তাদের কোনো সমস্যা হয়নি। তো রহমান মামার মা কিছুটা হলে বুঝতে পেরেছিল যে ওনাদের বাসার সমস্যা আছে। তো মামার পরিবারে 4 ভাই, বাবা মা আর দাদা দাদি ছিল। তাদের ছাদে 5টা রুম ছিল। 5টার ভিতর 2টা রুমে 4 ভাই মিলে থাকতো এবং বাকি রুমগুলা বন্ধ থাকতো এবং নিচতলায় ওনার বাবা মা এবং দাদা দাদি থাকতো। রহমান মামার ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। যেদিন প্রথম ঘটনা ঘটে সেদিন রাতে কুপি বাতি জ্বালিয়ে তিনি পড়ছিল। হঠাৎ দেখে কুপি বাতি হাওয়াতে ভাসছে এবং একবার উঠছে একবার নামছে। বিশেষ করে যে আলোটা সেটা একবার উঠছিল এবং নামছিল। তিনি ভাবে যেটা চোখের ভুল, কিন্তু কয়েকবার যখন ঘটে, পরপর নাকি 3বার ঘটে। ঘটার পর তিনি বুঝতে পারে যে খারাপ কিছু হয়তো বা ঘরের ভিতর আছে বা ঢুকেছে। শেষবারে যখন এরকম তিনি দেখে, তখন তিনি একটা জোরে চিৎকার দেয় এবং তার মা দৌড়ে আসে। তখন তিনি তার মাকে সব কথা খুলে বলে এবং তার ভাইদেরকে সব কথা খুলে বলে। তার মা ঠিকই বুঝে যায় যে আসলে সমস্যাটা এই রুমেই ঘটছে বা এই রুমের আশেপাশে কিছু একটা আছে। কিন্তু তিনি তখন তার সেই রহমান এবং তার ভাইদের কাউকে কিছু বুঝতে দেয়নি। তার কয়েকদিন পর একদিন রাতে রহমান মামা তিনি বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় এবং তখন রাত আনুমানিক প্রায় 1টা বাজবে। তো উনি রুম থেকে বের হওয়ার পর ডান দিকে যে রুমটা ওনার তালা মারা থাকতো, যে রুমগুলো সাথে বন্ধ ছিল, তিনি সেখানে দেখছে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে চুল ছাড়া অবস্থা এবং তার পোশাক দেখে মনে হচ্ছে উজ্জ্বল কোনো পোশাক সে পরেছিল। তো তিনি তখন মেয়েটার কাছে যায় এবং জিজ্ঞেস করে যে এত রাত এখানে কি যায়। মেয়েটাকে অনেকবার জিজ্ঞেস করা হয় কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না এবং ওনার দিকে তাকায়ও না, নিচের দিকে তাকিয়েছিল। তারপর কিছুক্ষণ পর সেই মেয়েটা সিঁড়ি দিয়ে যখন একতলায় নেমে যাবে, তখন রহমান মামা তিনি দেখছেন যে মেয়েটার পায়ের নিচের অংশ দেখা যাচ্ছিল এবং বেশি বেশি সে নিচে নেমে যাচ্ছে। মামা বাক রুদ্ধ হয়ে যায় এবং তিনি পুরো চুপ হয়ে বসে যায়। তারপর ওনার ভাইরা আসার পর দেখছে উনি যখন রুমে নেই, তখন বাইরে আসে এবং গিয়ে দেখছে ওনার রহমান মামা এরকম বসে আছে এবং কোনো কথা বলছে না এবং চোখটা ওনার জল জল করছিল। তারপর বাসায় তো সবার খবর হয়ে যায় যে মামার এই অবস্থা। পরদিন দুপুরে গিয়ে মামার হুঁশ আসে। তিনি তারপর নিজের সেন্স ওনার আসে এবং ঠিকভাবে কথা বলা শুরু করে এবং তিনি পুরোটা ঘটনা বলে আসলে কি কি ঘটেছিল এবং হুজুর আনা হয় এবং হুজুরকেও সব ঘটনা খুলে বলা হয়। তখন হুজুর পুরা বাড়িটা ঘুরে দেখে এবং দেখার পর বলে যে এখানে হয়তো খারাপ জিন আশেপাশে থাকতে পারে, জায়গাটা খুব নিরিবিলি। আপনারা এক কাজ করেন, সচরাচর এরকম মাঝরাতে কেউ বের হবে না আগামী কয়েকদিন। এবং হুজুর তখন সূরা পড়ে ঘরটা বন্ধ করে দেয়। এটাই ছিল একটা ছোট ঘটনা।
এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে, যিনি পাঠিয়েছেন তিনি তার নাম শেয়ার করতে চাচ্ছেন না। তার জীবনের একটা ঘটনা, কষ্টের অভিজ্ঞতা। তার নাম ফারিয়া এবং তিনি এটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছেন। তার বিয়ে 3-4 বছর পর পার হয়ে যাওয়ার পরও তার কোনো বেবি হচ্ছিল না। এদিকে শ্বশুর বাড়ি থেকে টুকটাক কথা ভেসে আসতো এটা নিয়ে। আসলে এটা আমরা জানি যে এই সেক্টরে আমাদের মা বোনদের অনেক কথা শুনতে হয়। তো এদিকে তিনি প্রায় রাতেই ভয়ঙ্কর স্বপ্ন দেখত যে শাশুড়ির সাথে ওনার একটা রিলেটিভ যিনি হুজুর, তার কাছে তিনি যান উনি, এবং এই স্বপ্ন দেখার পর উনি বলে যে তার একটু নজরগত সমস্যা আছে, এবং আসলে তিনি স্বপ্নগুলোর সাথে মাঝখান দিয়ে ইউজ টু হয়ে গিয়েছিল, কোনো সমস্যা হতো না, স্বপ্ন দেখতে লাগলো। এখন ভয় লাগলো, কারোর কাছে শেয়ার করার ইচ্ছা হতো না পরবর্তী সময়। এটা বিয়ের প্রথম দিকের ঘটনা। সে অনেক সময় ওই সময় অনেক গরম ছিল আর গেস্ট ছিল বাড়িতে, তাই তিনি তার হাজবেন্ড ঠিক করলেন যে তার চাচা শ্বশুরের একটা ঘর ছিল যেটা প্রায় বন্ধ থাকতো, কারো লাগলে সেটা ইউজ করতো, সেদিন সেখানে ঘুমাবে। তো হঠাৎ ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন জানালা ধরে 2টা লাল চোখ কেউ তাকে বলছে তোর বাচ্চা হতে দিব না। তো তিনি খুব ভয় পেয়ে যায়। জানালাটা খোলাই ছিল এবং এটা নিয়ে তিনি আর কাউকে কিছু বলে না এবং নিজের ভিতরে তিনি একটা অস্বস্তি ফিল করতে থাকে। এমন করে বেশ কয়েক বছর পর যখন তার গর্ভে প্রথম সন্তান আসে, তখন থেকেই তার পেটে ব্যথা ছিল আর তিনি প্রায় সময় স্বপ্ন দেখত কোনো না কোনো কিছু। হাজব্যান্ডের চাকরির সুবাদে তার হাজব্যান্ড, তিনি থাকতেন একা এবং তার সাথে ছোট ননদ ছিল। তো তখন বাসায় জানলে তাদের একজন পরিচিত আলেমের সাথে ফোনে কথা তাকে বলিয়ে দেওয়া হয় এবং ফোনেই আলেম অনেক আমল করতে বলেন। তো এমন চলতে থাকে এবং তিনি অসুস্থ হয়, তাকে খুব সাবধানে চলাফেরা করতে বলে এবং প্রাইভেট কার করেই চলাফেরা এবং খুবই স্লোলি চলাফেরা করতেন, এবং তিনি আল্লাহর রহমতে সেফলি তাকে বাসা নিয়ে আসা হয়। পরে কিছুটা অসুস্থ হয়ে যাওয়ার পরে এবং পরে তিনি সুস্থ হন। এর মধ্যে তিনি আবারও খারাপ স্বপ্ন দেখা শুরু করেন এবং আল্লাহর উপর ভরসা রেখেই তিনি চুপ থাকেন। এর মধ্যে তিনি এই মাঝখানে একটা স্বপ্ন দেখেন যে একটা মেয়ে আসে তার কাছে এবং যেরকম ভাবে টিভির মধ্যে আমরা দেখি সাপ যেরকম ভাবে আসে মানুষের কাছে, ঠিক সেরকম ভাবেই সিনেমায় যেরকম ভাবে আসে, ঠিক এরকম ভাবে স্বপ্নে এরকম একটা সাপ তার সামনে আসে এবং পুরো জায়গাটা ছিল এরকমই অনেকটা, তারপরে ওই জায়গাটা একদম খালি ছিল, জায়গাটা একদম কোনো মানুষ ছিল না, একদম কোনো মানুষ ছিল না ওই জায়গাটাতে। এবং ওই সাপটা এসে তাকে বলছে যে এই বাচ্চারা তো মারা যাবে, বাচ্চারা তো বাঁচবে না 6 মাসের মধ্যেই। তো তিনি উঠে সাথে সাথে নামাজ পড়েন এবং দুঃস্বপ্নের জন্য আল্লাহর কাছে মাপ চাই, যেমন এই স্বপ্নটা দেখেছে যেন তার কোনো বিপদ না নিয়ে আসে। তো এর মধ্যে কয়েকদিন চলে যায়। হঠাৎ নাকি তার পেইন হয় এবং ডাক্তারের কাছে যায় এবং আল্ট্রাসাউন্ড করে দেখে সব ভালো। উনি আল্ট্রাসাউন্ড করতে গিয়েছিলেন তার ফুপির সাথে, পথেই তার বাবার সাথে দেখা হয় এবং পরে তিনি বাবার সাথে চলে যায়। এরপর পরের দিন ফজরের নামাজের জন্য সে উঠেছে, তখন থেকে ব্লিডিং হাসপাতালে ভর্তি হয়ে এবং ডাক্তার বলল বাচ্চাটা আর বাঁচবে না, বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে ব্লিডিং এর কারণে, এবং 2 দিন পর বাচ্চাটা ডেলিভারি হয়ে মারা যায়। মানে এই প্রিমেচার বাচ্চা একদম ছোট অবস্থায় মারা যায় আর কি, ডেলিভারি হওয়ার পর বাচ্চাটা মারা যায়। এবং তার স্বপ্নের কথা মনে পড়তে থাকে 6 মাস। এবং এই তিনি মানে স্বপ্নে তার বাবা মা, এবং এর মধ্যে সে খুব কষ্টে ছিল এবং তার বাবা মা তাকে ভুলায় রাখতো আর কি বিভিন্ন সময়। তো আগ্রহ করে তাকে জিজ্ঞেস করলো বাচ্চা কেমন ছিল, মানে যিনি বারবার জিজ্ঞেস করতো সবাইকে যে আমার বাচ্চাটা কেমন ছিল, বাচ্চার সব ঠিক ছিল, শুধু তাকায়নি, বাচ্চাটার শরীর ছিল নীল, এরকম সবাই বলেছিল আর কি, সবাই দেখেছিল বাচ্চাটা জন্মের পর যে মারা গেছিল বাচ্চাটা। তো এটা শুনে তার কেমন জানি মনে হচ্ছিল, মানে 6 মাস এরকম হলো আর কি। তারপর বেশ কিছুদিন যাওয়ার পর তিনি তার আব্বুকে বলে স্বপ্ন দেখার কথা। তাকে বলে যে হাসপাতাল থেকে বাসায় আসছিল, তিনি বাতাস একটা পাস করে যায় তাদের, মানে ওই দিন যেদিন তার বাবার সাথে তিনি বাসায় আসছিল ফুপুর সাথে আল্ট্রাসাউন্ড করার পর, সেদিন পর্যন্ত বাচ্চা ঠিক ছিল, পরে নাকি একটা বাতাস তাদেরকে পাস করে যায়, তো সেদিন সেখানে কিন্তু কোনো বাতাস ছিল না। তো মাগরিবের আজানও তখন নাকি সেদিন পড়ে গেছিল। তো তার আব্বু তখন সূরা কালাম পরে তাকে ফু দেয় আর কি, এবং বলে যে টেনশন না করতে। তো একটা পর্যায়ে তো সবাই তাকে বুঝায় যে আল্লাহর জিনিস, আল্লাহ ফেরত নিয়ে গেছে। এই বাচ্চাটা তার আসলে স্বপ্ন দেখেছিল যে বাচ্চাটা মারা যাবে, এরকম কিছু একটা তিনি স্বপ্নে হিন্ট পেয়েছিল। তো পরবর্তী সময় 9 বছর পর তার রিসেন্টলি একটা বেবি হয়েছে, এই জন্য তিনি এই ঘটনাটা শেয়ার করলেন যে প্রথম যে বাচ্চাটা তার হয়েছিল সেটা স্বপ্ন দেখার পর বাচ্চাটা নষ্ট হয়ে যায় এবং বাচ্চাটা প্রিম্যাচার ডেলিভারির পরে সাথে সাথে মারা যায়। তো এইটাতে একটা ঘটনা ছিল।
প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার নাম সাগর ইসলাম। ওনার ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। ওনার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। সঙ্গত কারণে ওনার গ্রামের নামটি উনি প্রকাশ করতে চান নাই, এই কারণে আমরা বলতে পারছি না। তো এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ অংশ ওনার নিজের সাথেও ঘটেছিল, আর অপর অংশটি ঘটেছিল ওনার আপন ভাইয়ের সাথে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2007 কি 8 সালের দিকে। এক্সাক্ট সালটা উনি মনে করতে পারেন নাই। ওই সময় উনি ক্লাস 5-এ পড়েন। ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষার তখন সময়। উনি তখন রাত জেগে লেখাপড়া করছিলেন। ওনাদের যে বাড়িটা, এই বাড়িটার পাশ দিয়েই রাস্তা চলে গেছে। ওই সময় কিন্তু ওই রাস্তাটায় ইটের সলিং ছিল, অর্থাৎ ইটের রাস্তা। ইটের রাস্তায় যখন কোনো গাড়ি চলাচল করে, ভ্যান, রিক্সা বা অন্য কোনো যানবাহন, তখন কিন্তু এক ধরনের শব্দ হয়। বিশেষ করে ভ্যান চললে এক ধরনের শব্দ হয়, খটখট খটখট শব্দ হয়। তো উনি রাতের বেলা যখন ওই নিজের ঘরে বসে লেখাপড়া করতেন, তখন ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন গেলে কিন্তু ওইটা শব্দ শুনে বুঝতে পারতেন কী ধরনের যানবাহন যাচ্ছে। বিশেষ করে রাত বেশি হয়ে গেলে ওই রাস্তায় কোনো যানবাহন চলাচল করতো না বললেই চলে, খুব রেয়ার কিছু চলতো আর কি। উনি রাতে লেখাপড়া করছেন, তো ওনার রুমে উনি একাই ওই সময় থাকতেন, আর ওনার যে ভাই আছে সে আর এক রুমে ঘুমাতো। উনি তো লেখাপড়া করছেন ওনার মতো করে। রাত আনুমানিক তখন 12টা, 12:15 মতো বাজে। হঠাৎ করে ওনার কাছে মনে হলো খুবই দ্রুত গতিতে রাস্তার উপর দিয়ে কোনো যানবাহন সাঁ করে চলে গেল, এবং এটার একটা ভয়ঙ্কর শব্দও হয়েছে। আর এত গতিতে গিয়েছে মনে হচ্ছে বিমান জাতীয় কোনো জিনিস চলে গেছে। এরকম জোরে তো এই ইটের সলিং করা রাস্তা, আর রাস্তার বিভিন্ন জায়গায় একটু ভাঙাচোরাও আছে, এত দ্রুত গতিতে তো এখান দিয়ে কোনো যানবাহন চলে যেতে পারবে না। যদি ভালো মানের কোনো গাড়ি, জিপ গাড়ি বা প্রাইভেট কার বা এই টাইপের গাড়ির কথা আমরা চিন্তা করি, সেগুলোও কিন্তু এই রাস্তাগুলোতে রয়েস হয়ে চলে, নাহলে কিন্তু গাড়ির ক্ষতি হবে। তাহলে এত দ্রুত এই রাস্তা দিয়ে গেলটা কি? উনি তখন সাথে সাথে ঘর থেকে বাইরে বের হয়েছেন। কি গেল? উনি আসলে বের হয়েছেন এই কারণে যে উনি দেখবেন কি গেল। কারণ হচ্ছে উনি তো এক দৌড়ে রাস্তায় চলে আসছেন, আর যেই জিনিসটা গেল রাস্তা তো সোজা, উনি তাকানোর পরও কিন্তু দেখতে পারবেন অনেক দূর পর্যন্ত যে এটা আসলে কি। তো উনি দৌড় দিয়ে ঘরের বাইরে বের হয়ে আসছেন, এসে দেখেন যে কিছুই দেখা যায় না। ওই সময় আবার আর একজন ব্যক্তিকে উনি দেখতে পান। উনি আবার তার চাচা হন আর কি, এই যে সাগর ইসলাম ভাইয়ের চাচা হন। তো ওই চাচা বলতেছেন, কি রে সাগর নাকি? তখন সাগর ইসলাম ভাই বলছে, হ্যাঁ চাচা। তখন ওই চাচা বলছে, কি গেল রে? আমি তো এটা দেখার জন্য আসলাম, এত জোরে শব্দ হইলো, আমি তো শব্দ পাইলাম। তখন সাগর ইসলাম ভাই বললেন যে, হ্যাঁ আমিও তো শব্দ পাইলাম, তো দেখার জন্য আসলাম, এখন তো দেখি কিছুই নাই। তো জিনিসটা আসলে কি, কোন ধরনের যানবাহনের শব্দ এরকম হইলো এই রাস্তায়, তা তো বুঝতে পারলাম না। তখন চাচা বললেন যে, আচ্ছা ঠিক আছে, যা যা যাওয়ার গেছে, মনে হয় অন্য কিছু হইতে পারে, আমি গেলাম, তুইও বাসায় গিয়ে শুয়ে পড়। তো চাচাও চলে গেলেন, কারণ ওনাদের বাড়িতে পাশাপাশি ছিল। সাগর ভাইও চলে আসলেন রুমে এসে উনি আবার পড়তে বসলেন, কারণ তখনও ওনার পড়া পুরোপুরি শেষ হয়নি ওই রাতের মতো আর কি। ওনার ভাই কিন্তু ঘুমিয়ে পড়েছেন বেশ অনেকক্ষণ আগেই। উনি প্রায় আরও আধা ঘন্টার মতো লেখাপড়া করেছেন। লেখাপড়া করার পর হঠাৎ করে ওনার ভাইয়ের রুম থেকে প্রচণ্ড জোরে একটা চিৎকারের আওয়াজ আসে। তো উনি তো দৌড়ে গেছেন। ওনার ভাইয়ের ওই চিৎকারে ওনার মা বাবা জেগে গেছেন, তারাও দৌড়ে আসছেন যে এই ঘটনা কি হইল। তো ওনার ভাই দেখা গেল যে খুব ভীত অবস্থায় বিছানার উপর গুটিসুটি হয়ে বসে আছেন, আর এক হাত দিয়ে বুকের উপরে মানে হাত দিয়ে ডলছেন, মনে হচ্ছে উনি বুকে কোনো আঘাত পেয়েছেন। তো ওনার মা বাবা যখন আসে, এই সাগর ইসলাম ভাইও আসলেন, কি হয়েছে জিজ্ঞেস করলে একটা ভয়ঙ্কর কথা বলে ওঠেন। তো তখন সাগর ইসলাম ভাইয়ের ভাই বলেন যে উনি তো ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তা ঘরের মধ্যে তো ডিম লাইট ছিল, উনি নাকি তাকিয়ে দেখেন যে ওনাদের ঘর তো আসলে উপরে টিন ছিল, আর টিনের নিচ দিয়ে অনেক সময় এই যে দেখা যাচ্ছে আড়া বলে অনেকে, যে বিভিন্ন গাছগুলো বা বিভিন্ন বাঁশ এই টাইপের জিনিসগুলো আড়াআড়িভাবে বা লম্বালম্বিভাবে দেওয়া হয় ঘরের একটা ব্যালেন্স রক্ষা করার জন্য। আর ওইটার উপর অনেক সময় চাটাইও দেওয়া হয়, তবে ওই সময়ে ওইটার উপরে কোনো চাটাই ছিল না। উনি নাকি দেখেন যে এই একটা আড়ার উপরে একটা কালো কুচকুচে অবয়ব বসে আছে,
এই অবয়বটার 2 পায়ের মধ্যে 1 পা সে ওই আড়ার উপরে পা তুলে মানে ভাঁজ করে আছে, আর আরেক পা নিচে নামিয়ে দিয়েছে। পাটা এত লম্বা যে ওই উপর থেকে তার পাটা একদম নেমে এসে ওই বিছানার উপরে এসে ঠেকেছে। আর উনি যখন চোখ মেলেছেন ওই অবয়বটার দিকে তার চোখাচোখি হয়ে যায়। আর যখনই নাকি চোখাচোখি হয়ে যায় ওই অবয়বটার চেহারা কেমন কি ওই জিনিসটা বোঝার আগেই সাঁ করে ওই অবয়বটা বিছানার উপর নেমে এসে ওনার বুকের উপরে চড়ে যেই না বসেছে সেই সাথেই এক হাত দিয়ে প্রচণ্ড জোরে বুকের উপর একটা চর মেরে বসছে। যখনই চর মেরে বসে সাথে সাথে উনি যন্ত্রণায় কুকড়ে উঠেছেন আর চিৎকার দিয়েছেন। তারপর নাকি ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। আর তখন তো অন্য সবাই চলে আসছেন। সবাই দেখে বুকের উপরে 5 আঙ্গুলের দাগ বসে গেছে, তবে আঙ্গুলগুলো অনেক চিকন বলে মনে হচ্ছে। তো এটা তো হইলো, এরপরে ওনাকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়েছিল, যেহেতু এরকম একটা ভয়ের ঘটনা ঘটলো আর কি। এর কয়েকদিন পরের ঘটনা, সেটা হচ্ছে রাতের বেলা ওনার ভাই আবারও চিৎকার দিয়ে উঠেছেন। উনি কিন্তু তখন লেখাপড়া করছেন, এই যে সাগর ইসলাম ভাই, ওনার ভাই আগে আগে ঘুমায় পড়ছিলেন আর কি। উনি তো দৌড়ে গেছেন, ওনার মা বাবাও দৌড়ে আসে, কি হয়েছে তখন বলতেছে যে উনি নাকি একটা সাপ দেখছেন। সাপটা কোথায়? বলে ঘরের এক কোনায়। উনি তো ঘুমিয়েছিলেন, অন্ধকারের মধ্যে সাপ দেখলেন কিভাবে? তখন লাইট জ্বালানো হলো, সত্যি দেখা গেল ঘরের এক কোনায় অদ্ভুত ধরনের কালো কুচকুচ একটা সাপ সে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। এটা দেখার সাথে সাথে সাগর ইসলাম ভাই একটা লাঠি নিয়ে আসলেন। লাঠি নিয়ে ওই সাপটাকে কয়েকটা আঘাত করলেন। সাপটা তো মোচড়াতে থাকে শরীরটা। এরপর উনি ওই সাপটাকে লাঠির উপরে নিয়ে উঠোনে ফেলে দেন। উঠোনে ফেলার পর ওইটাকে আরও বেশ কয়েকটা বাড়ি মেরে ফেলেন। ওই সময় অবশ্য বাড়ির লোকজন বলেছিল যে সাপটাকে মারার দরকার নাই, তবে উনি আর সেটা শোনেন নাই। ওই সময় অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট আসলে উনি এই তাদের কথা শোনার মতো অবস্থা ছিল না। আর যে কয়েকটা বাড়ি মেরেছিলেন তাতে ওটার মরে যাওয়ারই কথা। তো মারাও গেল সাপটা। এরপর সাপটাকে ওই সময় উনি পাশে ফেলে দিয়েছিলেন, সাইডে একটা জায়গায় ফেলে দিয়েছিলেন। তবে সাপটা মারা যাওয়ার পর যে অন্য ধরনের কোনো সমস্যা হবে, তার সাথে গুরুতর কোনো সমস্যা, সেরকমটা আসলে কিছু হয়নি। এর কয়েকদিন পরে ঘটে আরেকটা ঘটনা, সেটা হলো যে ওনাদের যেই ঘর আর ওয়াশরুম, এই ঘর এবং ওয়াশরুমের মাঝখানে দূরত্ব যে খুব বেশি তা না, তবে ওয়াশরুমের পাশে একটা বড় পুকুর রয়েছে। এক মাগরিবের আজানের সময়, মানে উনি ওয়াশরুমে ঢুকেছেন, চিন্তা করেছেন যে একটু ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়বেন। মাগরিবের আজানের সময় আজান দিয়েও দিয়েছে, এমন সময় উনি ওয়াশরুমে ঢুকেছেন। যখনই ঢুকেছেন, মানে ওয়াশরুমে ঢুকে দরজাও বন্ধ করেন নাই, এমন সময় ওনার কাছে মনে হলো অনেক বড় কোনো গাছ পানির ভিতর পড়লে যেরকম শব্দ হয় ওই রকম একটা শব্দ হইল। উনি সাথে সাথে ওয়াশরুমের দরজা বন্ধ না করে বাইরে বের হয়েছেন। কি পড়লো রে পানির মধ্যে? উনি পুকুর পাড়ে গিয়ে দেখেন পানি একদম ঠান্ডা হয়ে আছে। অর্থাৎ ঠান্ডা বলতে কোনো ঢেউ নাই, কিচ্ছু নাই। তাহলে মাত্রই এত বড় একটা শব্দ হইলো, এত জোরে একটা শব্দ হইলো, মনে হচ্ছে অনেক বড় কিছু একটা পানিতে পড়েছে। তাহলে তার কোনো আলামতও বোঝা যাচ্ছে না। আশেপাশে গাছপালা তো ঠিকই মনে হচ্ছে, কারণ মাগরিবের আজান তো দিচ্ছে তখনও, চারদিকে তো যথেষ্ট আলো আছে তখনও। উনি কিন্তু দেখলেন সব কিছু ঠিকঠাক। উনি তখন ওনার মাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কোনো শব্দ পাইছো? আমি তো এরকম একটা শব্দ পেলাম। তখন ওনার মা বলেন না তো, আমি তো এরকম কোনো শব্দ পাইনি। তখন উনি মনে করলেন এটা হয়তো ওনার মনের ভুলও হতে পারে। তো এটা একটা ব্যাপার হলো। শোনা যায় ওই পুকুরে নাকি বেশ কিছু সমস্যা আগে থেকেই রয়েছে। ওই পুকুরের পাশে একটা পুরনো হিজল গাছ রয়েছে। অনেকেই বলেন ওই হিজল গাছের সমস্যা। এরপরে উনি একদিন আর একটা বিষয় দেখেন, এটাও অনেকটা সন্ধ্যার দিকেই আর কি। অনেক সময় অনেক বড় বড় মাটির জালা বলা হয় আর কি, অনেক বড় বড় মাটির হাঁড়ি, এই হাঁড়িগুলোতে ধান রাখা হয়। যারা গ্রামে আছেন বা গিয়েছেন তারা এই ধরনের বড় বড় মাটির হাঁড়িগুলোর সাথে পরিচিত। এগুলো কোনোটা একদম কালো কুচকুচে হয়, আবার কোনোটা অনেকটা লালচে টাইপের হয়, যেহেতু আগুনে পোড়ানো হয় আর কি। এগুলোর মধ্যে ধান রাখা হয়। বিশেষ করে এমনও হয় যে এগুলোর মধ্যে অনেক ধান রেখে এর ভিতরে পানি দিয়ে কিন্তু নিচ থেকে আগুন দিয়ে ধানগুলো কিন্তু সেদ্ধ করা হয়। আবার সেদ্ধ ধানও ওর ভিতরে রাখা হয়, অনেক বড় হয় আর কি এগুলো। তো উনি মাগরিবের আজান হচ্ছে এমন একটা সময় দেখেন যে এরকম একটা বড় জ্বালা, কালো রঙের একটা বড় জ্বালা, এইটা পুকুরের কেনারে আছে। উনি চিন্তা করলেন কী ব্যাপার, এইখানে এত বড় মাটির জ্বালা কে রাখলো? এই চিন্তা করতে করতে উনি দেখেন ওই জিনিসটা সাঁ করে পুকুরের মধ্যে নেমে গেল।
নেমে গেল বলতে একদম পানির নিচে চলে গেল। এটা কিন্তু উনি নিজের চোখে দেখেছেন, এটা পরবর্তীতে বেশ কয়েকজনের সাথে শেয়ারও করেছেন। তো ওই পুকুরে আর একটা বিষয় নাকি রয়েছে, সেটা হচ্ছে যে অনেক মাছ নাকি ওটাই ছাড়া হয়, কিন্তু যেই পরিমাণে মাছ ছাড়া হয় সেই পরিমাণে মাছ আসলে পাওয়াই যায় না। মাছগুলো যে কোথায় যায় এটা বলাটাই মুশকিল হয়ে যায়। ওনারা একটা কাজ করতেন, সেটা হচ্ছে যে ছোট ছোট মাটির হাঁড়ি ওই পুকুরের মধ্যে ডুবিয়ে রাখতেন, কিছু কিছু জায়গায় চিহ্ন দিয়ে রাখতেন যে ওইখানে গেলে এটা পাওয়া যাবে। দেখা যাচ্ছে যে ওই মাটির হাঁড়ির সাথে একটা সুতো বেঁধে ওটার উপর একটা শোলা বা এমন জাতীয় কোনো জিনিস দিয়ে রাখা, যাতে করে উপর থেকে বোঝা যায়, এটা পানির উপর ভেসে থাকে, বোঝা যায় এই বরাবর মাটির নিচে হাঁড়িটা আছে। মাগুর মাছ, শোল মাছ বা শিং মাছ নাকি এগুলোর মধ্যে ঢুকে থাকতো, গর্ত মনে করে ওর ভিতরে ঢুকে যেত। ওনারা আবার ডুব দিয়ে ওই হাঁড়িটা তুলতেন, বেশ মাছ পেতেন আর কি। এমনিতে তো মাছ পাওয়াটা খুব দুষ্কর হয়ে যেত ওই পুকুরে। এইভাবে ওনারা একটা কৌশল অবলম্বন করতেন, যার কারণে মোটামুটি মাছ পেতেন। একবার হলো কি, মাছ ধরার জন্য এই যে সাগর ইসলাম ভাই, ওনার ভাই, তারপর ওনার আরও বেশ কিছু আত্মীয় স্বজনরা মিলে পুকুরে নামছেন। তো ওনাদের এক আত্মীয় পুকুরে নেমে নেমে ওই হাঁড়িগুলো তুলছেন, ডুব দিয়ে হাঁড়ি তুলছেন। একটা সময় হলো কি, উনি মানে হঠাৎ করে পানির উপর ভেসে উঠে তাড়াতাড়ি সাঁতার কেটে উপর দিকে চলে আসছেন এবং খুব হাঁপাচ্ছেন, মনে হচ্ছেন খুব ভয় পাইছেন। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার, কী হয়েছে? তখন উনি একটা ভয়ঙ্কর তথ্য দিলেন। সেটা হলো, উনি এভাবে ওই যে হাঁড়ি তুলতে গেছেন, তো একটা জায়গায় হাঁড়ি আছে এটা উনি শনাক্ত করেছিলেন। যখন ওইখানে নেমেছেন, ওই হাঁড়িটা ধরতে গিয়ে মনে হলো পাশের একটা বড় হাঁড়ি আছে, মনে হচ্ছে এটা বেশ মানে পিছলা টাইপের জিনিস। ওইটা মনে হলো বেশ বড় সাইজ। যখনই নাকি ওইটা উনি ধরেছেন হাত দিয়ে, তখনই প্রচণ্ড জোরে ওই কারেন্টের শক খাওয়ার মতো একটা শক খান, আর ওই হাঁড়িটা মনে হলো ছুটে কোনো জায়গা যেন চলে গেল। তখন উনি বুঝতে পারলেন যে এটা তো স্বাভাবিক কোনো জিনিস না রে। এরপর উনি দ্রুত পানির উপরে উঠে এসেছিলেন। তবে এরপর অবশ্য ওনার সাথে কোনো সমস্যা হয়নি। আর একটা ঘটনা ঘটেছিল ওই পুকুরে, যেটা এই সাগর ইসলাম ভাইয়ের মা দেখেছিলেন। উনি এক রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন, যেহেতু ওনাদের ওয়াশরুমটা পুকুরের কাছাকাছি। তো ওয়াশরুমের কাছে যাওয়ার পর উনি দেখেন যে মোটামুটি চাঁদের আলো তো ভালোই আছে, চাঁদের আলোতে দেখা যাচ্ছে পুকুরের পানির উপরে 7-8টা অবয়ব মনে হচ্ছে মারামারি করছে, একটা আর একটাকে মারছে, আশ্রাচ্ছে, ধস্তাধস্তি করতেছে। তো এরকম মনে হচ্ছে। এগুলো চেহারা বোঝা যাচ্ছে না, এগুলো যে কালো অবয়ব, মানুষের মতো শেপ, বেশ লম্বা লম্বা, এটা বোঝা যাচ্ছে। তো এটা দেখার পর উনি আর কোনো শব্দ না করে দ্রুত ঘরের মধ্যে চলে আসেন। তো পুকুরে যে সমস্যাগুলো হচ্ছে, অনেকে ধারণা করতেন যে ওই হিজল গাছেই মেইন সমস্যাটা। এরপর নাকি বেশ মুরব্বি এবং আলেমদের সাথে পরামর্শ করে ওই হিজল গাছটিকে কেটে ফেলা হয়েছিল। এরপর থেকে সমস্যাটা তুলনামূলকভাবে কমে গেছে। ওই পুকুর কেন্দ্রিক আরও বেশ কিছু সমস্যা আছে, পরবর্তীতে সাগর ইসলাম ভাই আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সাগর ইসলাম ভাইকে। দেরি করছি না, সবাইকে অনুরোধ করব বরাবরের মতো শুরু থেকে মনোযোগ দিয়ে ঘটনাটি শুনবার জন্য। জুবায়ের থাকে ঢাকা শহরের কোন একটি ফ্ল্যাট বাসায়। বাসাটা কোন এলাকায় সেই নাম বললে আপনারা অনেকেই হয়তো চিনে যাবেন, তবে ব্যক্তিগত সমস্যার কারণে সে নাম বলতে চাচ্ছিল না কোন এলাকা। পরিবারে ছিল ওর বাবা, মা, ছোট বোন আর জুবায়ের। আজকে এই ঘটনাটা ওর জীবনের এমন একটি ঘটনা যা মনে পড়লে আজও তার গা শিউরে ওঠে। 2017 সাল। জুবায়ের বাবা তখন চাকরি থেকে রিটায়ার করেন। তো চাকরি রিটায়ারের পর পেনশনে কিছু টাকা পেয়ে তিনি একটি ফ্ল্যাট কিনবার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই মুহূর্তে ওদের বাজেট অনুযায়ী তেমন ফ্ল্যাট খুঁজে পাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজির পর একটি ফ্ল্যাট পায় ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির আশেপাশে কোন একটা এরিয়াতে। বিল্ডিংটা ছিল 10 তালা। 9 তালায় যে একটি ফ্ল্যাট আছে, সেখানকার মালিক অল্প কিছুদিন সেই ফ্ল্যাটটা থেকেছিল, তারপর তিনি তা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। মূলত উনি কানাডা চলে যাবেন বিধায় এই সিদ্ধান্ত নেন তিনি। যাই হোক, প্রথমবারের মতো ফ্ল্যাটটা দেখতে যান জুবায়ের এবং ওর বাবা। খুব সুন্দর একটি ফ্ল্যাট, রুমগুলো বেশ বড় বড় ছিল, তবে মালিক চাচ্ছিল খুব দ্রুত এটা বিক্রি করে দিতে। একটি বিষয়ে জুবায়ের বাবার বেশ ভালো লাগে, তা হলো ওনাদের উপরের তলায় সেই ফ্ল্যাটের ছাদ ছিল এবং ছাদের পাশে খুব সুন্দর একটা মসজিদ ছিল।
প্রথম দিন মোটামুটি রাতের বেলা যতটুকু তারা দেখেছে ফ্ল্যাটটা ভালোই লেগেছে তাদের, কিন্তু প্রতিটা রুম ঘুরবার পর জুবাইরের একটা বিষয় চোখে পড়ে। সে দেখে একটি রুমের দেয়ালের কয়েকটা কর্নারে, মানে কর্নার বলতে হচ্ছে কয়েকটা পাশে, সে দেখছে যে পেরেক দিয়ে কাগজের মতো কিছু একটা গাঁথা। আর দুটা যে বারান্দা ছিল, বারান্দার ঠিক উপরে গেটের এখানে উপরে দেখা লেমিনেটিং করা কাগজে আরবি চিহ্নিত অঙ্কন করা কিছু একটা ঝুলানো রয়েছে। তো সে এটা দেখে স্বাভাবিকভাবেই নেয়, ভাবে আগে যিনি মালিক ছিলেন তারা হয়তো এমনিতেই এগুলা লাগিয়েছিল। প্রায় 2 মাস পর গিয়ে জুবায়ের তার পরিবার নিয়ে সেই ফ্ল্যাটে ওঠে। প্রথম দিন ওরা বাসা গোছানো নিয়ে অনেক ব্যস্ত ছিল, এছাড়া রান্নাঘরে চুলাটাও লাগানো হয়নি। তো বাহির থেকে জুবায়ের ওদের বাসা যারা ছিল তাদের জন্য খাবার দাবার নিয়ে আসে এবং এনে সেই রান্নাঘরে সেই প্যাকেটটা রাখে। খাবার আনার প্রায় আধা ঘন্টা পর সবাই যখন খেতে যাবে, জুবায়েরের মা দেখে রান্নাঘরে যেখানে খাওয়া রাখা ছিল সেখানে তা নাই। উনি তো বেশ অবাক যে খাওয়াটা গেল কোথায়। পুরো বাসায় খোঁজাখুঁজি করে যখন খাওয়াটা পাচ্ছিল না, তখন জুবায়েরের বাবা বলে যে হয়তো জানলা দিয়ে বিড়াল আসছিল, খাওয়া মনে হয় নিয়ে গেছে। তো এটা উনি একটু তাচ্ছিল্য সুরেই বলছিল। পরবর্তীতে আবার খাবার এনে ওনারা খায়। তবে সব থেকে ভয়ানক বিষয় হলো, সবাই ঘুমিয়ে যাওয়ার পর জুবায়ের বাবা তিনি ঘুমানোর কিছুক্ষণ পর তার টয়লেট চাপে। তো তিনি ওয়াশরুমে যখন যাবেন, ওনার রুমে যে ওয়াশরুমে যাবেন, তখন ওয়াশরুমে যাওয়ার সময় তিনি ডাইনিং যে রুমটা ছিল পাশে, সেখান থেকে এমন একটা আওয়াজ আসছিল, মনে হচ্ছিল সেখানে কেউ খাবার খাচ্ছে। তিনি ওয়াশরুম থেকে মানে বের হয়ে আবার একই ধরনের আওয়াজ পায়। ঘড়িতে তখন তিনি দেখেন যে রাত 2টা। ওনার স্ত্রীকে ঘুম থেকে ডাক দিলে তিনিও একই আওয়াজ পেলে রুমে লাইট জ্বেলে গিয়ে দেখে, মানে সেই ডাইনিং রুমে লাইট জ্বেলে গিয়ে দেখে ওই যে প্রথমবার জুবায়ের যে খাওয়াগুলো এনেছিল তার মধ্যে 2টা প্যাকেটের মধ্যে একটা প্যাকেটে খাওয়া সম্পূর্ণ, মানে এটা খাওয়া শেষ এবং বাকিটা হাফ পড়ে আছে টেবিলে। এটা দেখে জুবায়ের এবং তার ছোট বোনকে ডাকা হয়। তারা তো ঘুমিয়েছিল, তারা এগুলা কি ঘটেছে কিছুই বলতে পারে না। এমন পরিস্থিতিতে ওনারা বাসার সবাই বেশ ঘাবড়ে যান যে খাওয়াটা খেলো কে, কেউ তো এখানে মিথ্যা বলবার কথা না। তবে প্যারানর্মাল কিছু ঘটবে এটা নিয়ে ওদের কোনো কিছুই তখন মাথায় আসে না। পরের দিন বিল্ডিংয়ে একজন প্লাম্বার আসে ঘরের টুকটাক কাজ করতে। তখন তিনি কথা প্রসঙ্গে জুবায়েরের বাবাকে বলেন, স্যার বেয়াদবি না নিলে একটা কথা বলতাম। আপনাদের বিল্ডিংয়ে এই ফ্ল্যাটে আগে যিনি থাকতো ওই স্যার অনেক ভয় পাইতো, এত মৃতলোক জীবন আমি দেখি নাই। মাত্র 6 মাস থাকলো, এরপর কয় এখানে নাকি ওনার মেয়েকে কে যেন ভয় দেখায়, আর কি কি যেন ঘটছিল, তাই না পাইরা চলে গেছে। জুবায়ের সেই মুহূর্তের সামনে ছিল, সে কৌতূহলবশত আরো কিছু প্রশ্ন করলে সেই লোক বলেন, আরে ভাই, ওনার মেয়ে দেখতো এই বাসায় নাকি রায় তুলেকে ঘোরাঘুরি করে। এখানে আগে যে কাজের লোক কাজ করতো একটা মহিলা, সে আমার বউরে ভালোভাবে চিনে। ওই মহিলার মুখেই আমি নিজে শুনছি এসব কথা। পরবর্তীতে বাসার সবাই কথা শুনবার পর জুবায়ের মা ওর বাবাকে বলে, যেহেতু ফ্ল্যাটটা নতুন কেনা হয়েছে তাই বাসায় দোয়া পড়ানো উচিত, দোয়া পড়াও। যথারীতি জুবায়েরের বাবা তাকে নিয়ে 2 দিন পর আসর ওয়াক্তের পর নামাজ শেষে ফ্ল্যাটের যে মসজিদ আছে উপরে সেখানে যান। তো ওখানে ইমাম সাহেবকে বলেন যেরকম দোয়া পড়াতে যাচ্ছেন তিনি। তো ইমাম সাহেব ছাদে মসজিদের পাশে একটা রুমে তিনি একা থাকতেন। তিনি ওনার ঘরে নিয়ে যান এবং পরিচয় পর্ব শেষে তিনি একদিন পর গিয়ে জুবায়েরদের বাসায় দোয়া পড়ে আসেন। জুবায়েরের বাবা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলেন, তো তিনি কেন জানি ফিল করতেন ওনাদের ফ্ল্যাটে কিছু একটা সমস্যা থাকলেও থাকতে পারে, তবুও কাউকে কিছু আঁচ করতে দেয় না তিনি। পরবর্তীতে ভয়ানক ঘটনা ঘটে জুবায়েরের ছোট বোনের সাথে। একদিন সন্ধ্যায় ভার্সিটিতে ক্লাস শেষ করে সে বাসায় আসে। তো বাসায় এসে সরাসরি সে খুব ক্লান্ত ছিল, রুমে চলে যায়। ফ্রেশ হয়ে লাইট অফ করে ঘুমিয়েছিল সে। হঠাৎ ঘুমের মাঝেই রুমে এসিটা ছাড়া
করছিল তখন, তারপর সে দেখছে যে তার বেশ গরম লাগছে। এক কথায় সে নাকি তখন বেশ ঘামছিল এসিটা চালু অবস্থায় থাকার পরেও। তো সে চোখ খুলে দেখে যে না, রুমে তো এসি ঠিকই চলছে, কিন্তু যে আবছা আলো একটা বাইরে থেকে আসে, সে দেখছে যে তার খাটের পাশে চেয়ারটা আছে সেখানে বসে আছে তার মা। তো সেই জুবাইরের বোন সে বলে যে মা, এসি রিমোটটা ড্রেসিং টেবিলের উপরে আছে, কষ্ট করে দাও না। তো তিনি চেয়ার থেকে উঠে রিমোটটা দিয়ে রুম থেকে বেরিয়ে যান। রাত প্রায় 10টার কাছাকাছি। মোবাইলে সময় দেখেই জুবাইরের বোন একটু অবাক হয়ে যায়। কি ব্যাপার, অন্য সময় 9টা বাজলেই মা খাবার জন্য ডাকাডাকি করে, কিন্তু আজকে ডাকলো না কেন? রুম থেকে বের হয়ে সে পাশেই বাবার রুমে যেতে দেখেন তিনি একা একা বসে টিভি দেখছেন। তখন জুবাইরের বাবা ওনার মেয়েকে ডেকে বলেন যে কিরে মা, তুই এখন ঘুম থেকে উঠলি, খাবার খাবি না? মায়ের কথা জিজ্ঞাসা করতেই তখন ওর বাবা বলেন, তোর মা তো সেই দুপুরেই খাওয়া দাওয়ার পরে কিন্তু জুবাইর কেন তো নানি বাসায় গেছে, আসতে অনেক দেরি হবে, না খেয়ে মনে হয় ফিরবে না রে। কথাটা শুনে বেশ ভয় পেয়ে যান জুবাইরের বোন, যেন তার হাত পা কাঁপাকাঁপি শুরু করছিল। সে তার বাবাকে বলে যে সে নিজ রুমে অন্ধকার এলো মাকে দেখেছিল কিছুক্ষণ আগে, মা নিজে হেঁটে রুম থেকে বের হয়ে গিয়েছিল। তারপর রাতে বাসায় সবাই আসে, সিদ্ধান্ত নেয় একজন ভালো হুজুর বা আলেম আনবেন এই বাসায় সমস্যা বের করবার জন্য, কেননা নিজেদের সাথে কিছু ইনসিডেন্ট ঘটেছে। তার উপর সেই প্লাম্বারের লোক এসেও একই কথা বলে গিয়েছিল যে সেই ফ্ল্যাটে ইস্যু আছে। জুবায়ের কয়েকদিন পর বিল্ডিংয়ের কেয়ারটেকারকে আলাদাভাবে প্রতিটি বিষয়ে তুলে ধরেন। তখন সেই কেয়ারটেকার বলে, ভাই দেখেন, আমরা টুকটাক এমন শুনছি কিন্তু বিশ্বাস করি নাই, নতুন বিল্ডিংয়ে আবার এমন কিছু হয় নাকি? কিন্তু আপনি যা বললেন তা তো ফেলা দেওয়ার মতো না। এক কাজ করেন, আমাদের বিল্ডিংয়ে মসজিদে যে ইমাম আছেন ওনাকে ভালো জিজ্ঞাসা করে দেখতে পারেন, ওনার কাছে মাঝে মাঝে লোকজন এসে ঝাড়ফুঁক নিতে। তখন জুবায়ের হুজুরের কাছে গেলে বাসার কথাগুলা তুলে ধরেন। হুজুর প্রথমে আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিল না, পরে তিনি স্বীকার করেন এবং বলেন যে দেখেন ভাই, আমি তো এরকম ছোটোখাটো ফ্ল্যাটে এরকম আপনাদের বিল্ডিংয়ে যে ইমামতি করি আর কয় টাকায় বা পাই, তাই পরিচিত লোকরা আসলে দু একজন রুগীর সেবা করি, ওই তাবিজ টোনা ছোটানো ঝাড়ফুঁক দেয় এই আর কি। তো জুবাইরের এই কথাগুলো শুনে সেই হুজুর দিনক্ষণ ঠিক করে একদিন সন্ধ্যার পর ওনাদের বাসায় যান, সমস্যাকে আদৌ আছে কিনা সেটা ভালোভাবে দেখবার জন্য। তিনি প্রতিটি রুম বারবার হাঁটবার পর প্রায় 4-5 বার জুবাইরের বোন রুমটা যেটা ছিল এবং জুবাইরের মা এবং বাবা যে রুমে থাকতো সেখানে গিয়ে চারপাশে কি যেন তিনি দেখতে থাকেন, কি যেন একটা মনে হচ্ছিল উনি খুঁজতেছিল, এটাও তার সেই জুবাইর ভাই দেখতেছিল, ওনার বাবাও দেখছিল তা। একটা পর্যায়ে জুবাইর ভাই দেখে যে বিরক্তের দিকে ব্রু কুচকে তাকিয়ে সেই জুবাইরের বাবাকে তিনি বলেন, আচ্ছা ভাই এখন আসি, নামাজের সময় হয়ে গেছে, একটু পরেই তো এশার নামাজ আছে, আরেকদিন আসবো। তো জুবাইরের তখন একটু খটকা লাগে, তিনি ইমাম সাহেবের কথা শুনে বুঝে যান কিছু একটা তিনি লোকাচ্ছিল। জুবাইরের বাবাও বিষয়টা খেয়াল করেন। এরপর আরো 2-1 বার সেই ইমামকে ডাকা হয়, তবে তিনি প্রায় সময় তা ইগনোর করতেন, আসতে চান না। জুবাইরের বাবা তখন বাসায় তার স্ত্রীকে বলেন, যা করবার এখন নিজেকেই করতে হবে। তিনি বলেন যে আমি নিজেও কম জানি না, মাদ্রাসায় কিন্তু আমি পড়ালেখা করছি। তো তিনি একদিন এরকম প্রতিটা রুমেই দোয়া পরে ঝাড়ফুঁক দিয়ে পরা পানি তিনি ছিটিয়ে দিচ্ছিলেন। তো সেই রাতেই জুবায়ের সে শুয়েছিল তার রুমে। তখন রুমের দরজায় কি যেন নক করছিল, সে জিজ্ঞাসা করে যে কে? উত্তরে তার বাবা বলে যে বাজান তাড়াতাড়ি দরজাটা খুলতো। রাত কিন্তু তখন অনেক হয়েছে, জুবায়ের তা বুঝে গিয়েছিল যে এত রাতে বাবা যেহেতু ডাকছে বা নক করছে দরজায়, তার মানে তিনার রুমে কোনো সমস্যা হয়েছে, তিনি কিছু একটা রুমে দেখেছে, কোনো একটা ইনসিডেন্ট হয়তো বা ঘটেছে। দরজা খুলতে এসে দেখে সব রুমের লাইট অফ করা, শুধু ওর বাবা মা যে রুমে থাকতো সেটা লাইট জ্বালানো এবং তার মা চিৎকার দিয়ে ওদের রুমে তাকে ডাকছিল। জুবায়ের গিয়ে দেখে ওর বাবা নিজেই নিজের গলা চাপ দিয়ে ধরে আছে এবং গোংরানির মতো শব্দ করছে, আর ছোট বোন সে ছুটানোর চেষ্টা করছে। জুবায়ের তাড়াতাড়ি গিয়ে ওর মা সহ দোয়া দুটো পড়তে থাকে এবং দুজন মিলে তারা তখন হাতটা ছুটানোর চেষ্টা করে। প্রায় মিনিট 10 পর তার বাবা কিছুটা স্বাভাবিক হয় এবং সে নিজে থেকে হাতটা ছেড়ে দেয় গলা থেকে
এবং ক্লান্ত শরীরে বিছানায় পড়ে যায়। কিছুক্ষণ পর তিনি যখন স্বাভাবিক হন, তখনও কিন্তু তার মনে ভয় এবং আতঙ্কের ছাপ ছিল। এরপর ঘণ্টাখানিক পর সবকিছু স্বাভাবিক হলে তিনি বলেন যে ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখেন ছাদ থেকে বেয়ে বেয়ে কে যেন ওনাদের বাসায় এসে গলা চাপ দিয়ে ধরেছে। এরপর আর হোশ নাই। তার কেন জানি মনে হচ্ছিল যেটা এসেছিল বেয়ে বেয়ে সেটা কোনো মানুষ ছিল না, একটা অবয়ব ছিল এবং তার নখগুলো বেশ বড় বড় ছিল এবং চাহনিটা খুব বাজে ধরনের ছিল, যা ভাষায় বলে বোঝানোর মতো না। তো জুবাইর তখন বুঝে যায় যে এর মানে ওর রুমে যে ধাক্কা দিয়েছিল সেটা তার বাবা ছিল না, কারণ তার বাবা যদি এখানে থাকি তাহলে রুমে ধাক্কা দিবে কে। পরের দিন জুবাইরের চাচাকে খবর দিলে তিনি সব শুনে একজন অভিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করে তাকে ঠিক করেন যে এখানে নিয়ে আসবেন। যদিও শুরুতে ভেবেছিল বিল্ডিং ইমামকে আবার ডাকবেন, তবে তিনি বাড়িতে চলে গিয়েছিলেন বিধায় তাকে আর খবর দিতে পারে না। তিনি তার গ্রামের বাড়ি তখন ছিলেন আর কি, তখন সেখানে প্রেজেন্ট আর ছিলেন না। তো আলেম সাহেব এরকম একদিন এসা ওদের বাসায় আসেন, জুবাইদের বাসায় আসেন। তাতে কিন্তু তিনি বাসায় খুব একটা সময় না দিয়ে কিছুক্ষণ থেকেই সরাসরি জুবাইরকে বলেন, আচ্ছা আপনাদের ছাদে যাওয়া যাবে, আমার একটু কাজ ছিল। তো তিনি জুবাইরের চাচাকে নিয়ে ছাদে যান। তখন জুবাইর সঙ্গে সঙ্গে ছাদে যায়। প্রায় 30 মিনিট পর আবার ওদের বাসায় আসেন তিনি। এরপর তিনি বাসার সবাইকে এক করে বলেন, দেখেন আপনাদের বাসার কিছু অংশে এবং ছাদে সমস্যা আছে, খুব যে জটিল তা না, সমাধান করা যাবে। তবে এটা আগে বের করতে হবে কেন বা কি কারণে এই সমস্যা হচ্ছে। হুট করে তো সবকিছু ঘটে না, তাই না? তো পরের দিন সেই আলেম ওনার মাদ্রাসায় জুবাইর এবং তার বাবা এবং চাচাকে ডাক দেন, ডেকে বলেন যে আপনাদের ছাদে কেউ মনে হয় জিন চালান দেয়। ওখানে ভালো খারাপ দুই জাতের জিন আছে। খারাপ বলতে এগুলা দুষ্ট জিন, যাদের কাজ ভয় দেখানো। আর ভালো জিন যে আছে তারা চায় না আপনাদের বাসায় কোনো ক্ষতি হোক। এখন কথা হলো কে জিন চালান দেয় এটা বের করতে হবে, তাহলে বাড়িটা বন্ধ করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তখন জুবাইর বলে আলেম সাহেবকে যে বিল্ডিংয়ের মসজিদের সেই ইমামের কথা। আলেম বলে যে এটা তো আমি এমনি এমনি বের করতে পারবো না, আর যেহেতু উনি একজন ইমাম সাহেব, ওনাকে বললে হয়তো তিনি বুঝবেন বিষয়টা। আপনারা ওনাকে নর্মালি জিজ্ঞাসা করে দেখেন তিনি কি বলে। তবে এসব বসত বাড়িতে এই জাতীয় জিনের চালান দেয় কিন্তু ঠিক না। জুবাইরের বাবা বাসায় এসেই তিনি বেশ বিরক্ত হয়ে যান এবং রেগে গিয়ে তখন ফ্ল্যাট অ্যাসোসিয়েশনে যারা ছিল তাদের সবাইকে জানায় যে তিনি মিটিং করতে চান এবং হুজুরকেও আসতে বলেন। হুজুরও এরকম 2 দিনের মধ্যে তিনি বাড়ি থেকে আসেন। পরবর্তীতে ওনার মিটিং করে। তো হুজুর স্বীকার করে যে তিনি ওনার কাজের জন্য মাঝে মাঝে এখানে জিন চালান দেন, হয়তো তারাই এমন করতে পারে। এরপর হুজুর সবার কাছে তখন তিনি ক্ষমা চেয়ে সেখান থেকে নিজে থেকে সে চাকরির ইস্তফাতে তিনি এসে পড়েন। জুবাইরের বাবা সেই আলেমকে দিয়ে তারপর সেই বাসাটা বন্ধ করে দেন, সবার সময় তিনি বন্ধ করে দেন। যদিও আলেমকে জিজ্ঞাসা করা হয় নিচে যে আরো ফ্ল্যাট থাকতো কেন ওনাদের কোনো সমস্যা হতো না, কেন জুবাইরদের বাসায় এরকম সমস্যাটা হতো। উত্তরে আলেম কিছুই জানায় না। তিনি বলেন, দেখেন কিছু কিছু সমস্যা আছে এগুলা বলা যায় না, যা গোপন থাকায় ভালো। তো সেই মাসে পরিবারের সবাই সিদ্ধান্তে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে প্রায় 2 বছরের মতো হবে অন্য জায়গায় থাকে সেই জুবাইরের ফ্যামিলি। যারা ভাড়াটায় ছিল তাদের সাথে পরে কথা বলা হয়, তারা আসলে এরকম একটা সমস্যা এরকম পায় না। যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায় গত বছর এরকম জুবাইর পরিবার তারা আবার সেই বাসায় থাকা শুরু করে এবং পরবর্তীতে তাদের মাঝে আসলে আর কোনো সমস্যা ঘটে না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর তলায় থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমোহর জেলা, আদিতমারি থানা। যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি ঘটেছে আমার এলাকায় আমার এক মামার সঙ্গে। তো মামা একদিন হঠাৎ করে রাতে সে বাজারে যাওয়ার জন্য বাইর হয়েছিল। তো বাজারটা ওনার বাড়ির কাছ থেকে প্রায়
10 কিলোর ওইদিকে, 10 কিলোর ওইদিকে। কিন্তু রাতে তো অনেক মানে রাতটা অনেক ছিল, কোনো গাড়ি মানে গাড়ি ঘোড়া ছিল না আর কি। তো মামা খুব এমার্জেন্সি একটা মানে আর কি মানে ওষুধ না কি জানি একটা নেওয়ার জন্য গিয়েছিল। তো মামা যখন গাড়ি ঘোড়া ছিল না, পুরো পথটা সে চিন্তা করতেছে যে একটা সাইকেল মানে আর কি সাইকেলে করে মানে যাইতেছিল। তো যাইতে যাইতে প্রায় অনেকটা দূরে সে চলে গিয়েছিল, কিন্তু বাজার যাইতে একটা ওইদিকে মানে একটা ফাঁকা নির্জন একটা জায়গা ওই মানে ওই বাজারের দিকে পাওয়া যায়। প্রায় 1 কিলোমিটার একটা ফাঁকা নির্জন জায়গা। এখন মামা আর কিছুটা পথ এগিয়ে মানে আগাচ্ছিল, তো হঠাৎ করে দেখতে পেল সামনে একটা কালো বিড়াল আকৃতির একটা ছায়ার মতো। মামা টুপ করে সাইকেলটা ব্রেক করলো। এখন দেখতেছে কি এটা কি বিড়াল? রাস্তায় কি কেউ মেরে রেখে দিয়েছে নাকি? মানে গাড়ি ঘোড়া দিয়ে এটা কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে নাকি? তো মামা সাইকেলটা স্ট্যান্ড দিয়ে সামনের দিকে আগালো। একটু একটু করে আগে দেখতে পেল যে চোখ দুটো ওই মানে রাস্তার সঙ্গে জল করে দেখতেছে মামার দিকে। তো মামা ভয় পেয়ে গেল যে আসলে কি চোখ দুটো মনে হয়তো নষ্ট হয় নাই, সেজন্য আর কি এরকম করে দেখতেছে। তো মামা এটা একটা নড়ির মতো একটা জিনিস নিয়ে মানে লাঠির যে কোনাগুলো এটা একটা ভাঙে ওইটার দিকে তখন ধুম করে সেই বিড়ালটা মামার ঘাড়ে মামা হাত দিয়ে একদম ঝটকে ফেলে দিল। মামা তো একদম ভয়ে আতঙ্ক। মামা বলতেছে কে আছেন এখানে? কেউ আছেন নাকি ভাই? একটু দেখেন, আসেন। চিৎকার, ওইখানে তো কেউ চিৎকার শুনবে না, তার কারণ অনেক রাতে রাস্তাঘাটে কেউ থাকে না। এখন বিড়ালটা আবার লাফ দিয়ে গাছের মধ্যে উঠলো। এখন মামা তো বলতেছে তুমি কে? মানে তুমি এরকম করতেছো কেন আমার সঙ্গে? বলতেছে যে আমি কে বলে একটা কালো একটা সেই লম্বা একটা কালো একটা আকৃতির মানে একটা মেয়ে হয়ে গেল সেই বিড়ালটা। মামা তো ভয়ে একদম মানে গা দিয়ে ঝরঝর করে পানি বেরাচ্ছিল, আর সে কি করবে সে বুঝতে পারছিল না। সে শুধু বলতেছে আল্লাহ আমাকে একটু রহমত করো বলতেছে। সেই জায়গায় হঠাৎ করে একটা লাইট, কেমন জানি একটা লাইটের ছাপা দেখা যাচ্ছে। মামা তো এটাকে দেখে একটু সাহস মানে শরীরে একটু সাহস জেগে উঠলো, শক্তি জেগে উঠলো। মামা তার সাইকেলটার কাছে যে সাইকেলটা চড়ে একদম স্পিডে মানে যেভাবে চালা লাগে মানে দ্রুত চালাচ্ছে। কিন্তু মামা এত দ্রুত চালাচ্ছে, তারপর সাইকেলটা তার কাছে মনে হচ্ছে যে কত জানি স্লো আছে। একদিকে এরকম করে গেতে পরে মামা বাজারে গেল। বাজারে যে তার যে জিনিসটা নেওয়ার জন্য গিয়েছিল, বাজারে আর কি যেটার জন্য গিয়েছিল সেটা নিয়ে। তো এখন মামা বাড়ির দিকে রওনা দিচ্ছে আর হচ্ছে যে মনে মনে ভাবতেছে যে ওই জায়গাটাতে আবার পাড়ি দিয়ে তাকে বাড়ি আসতে হবে। কিন্তু তার মনে ভয় অনেকটা ভয় কাজ করছিল। সে আশেপাশে মানে দেখতেছে যে কোনো লোক ওইদিকে যায় নাকি, সে তার সঙ্গে আসবে এই বলে সে আস্তে আস্তে ধীরে ধীরে মানে আসতেছিল পুরোটা কিছুটা পথ সে মানে চলে আসলো। সামনে একটা লোক হেঁটে যাচ্ছে। সে মামা বলতেছে যে ভাই আপনার আসলে যাচ্ছেন কই? আমি সামনের দিকে যাচ্ছি। তো মামা সেই লোকটার দিকে সাইকেলটা ব্রেক দিয়ে সে তার সঙ্গে হেঁটে আসছিল। গল্প করতেছে, অনেক ধরনের গল্প করতে সে লোকটার সঙ্গে আসতেছিল। সে পুরো মানে রাস্তার কিছুটা পথ এসে সে লোকটা হঠাৎ করে মানে প্রসব করার জন্য একটা জঙ্গলের ধারে বসলো। তো মামা এখানে দাঁড়ালো, লোকটা ওইখানে বসেছিল। তো মামা দেখতেছে যে লোকটা যে প্রসাব করার জন্য গেল সে আর মানে উঠতেছে না। মামা একটু
হেলে তার দিকে তাকিয়ে দেখতেছে যে এখানে লোকটা তো নাই। তো মামা কয়, ভাই আপনি কই গেলেন, একটু চলেন এখন যাই, অনেকটা তো সময় হয়ে গেল, এতক্ষণ লাগে আপনার। লোকটি কোনো কথা বলতেছিল না। তো মামা একটু সামনে দিকে এগিয়ে দেখে লোকটা এখানে নাই। মামা তো বলতেছে, ভাই কই গেলেন, এত চিল্লাচিল্লি করতেছে এতটা সময়। মামা ওইখানে অপেক্ষা করলো লোকটি, কিন্তু লোকটি ওইখানে নাই। তো মামা তো বলতেছে হয়তো লোকটি ওই দিক দিয়ে হয়তো কোথাও গিয়েছে। তো ওইখান দিয়ে একটা হাসি আর একটা কান্নার আওয়াজ আসতেছে। তো বলতেছে যে মামা বলতেছে যে কে এখানে, কে? লোকটির সামনে আসলো আর কান্না করতেছে আর হাসতেছে। মামা বলতেছে যে আমি পুরো একা হয়ে গেছি। মামা বলতেছে কিসের একা হয়েছেন? হঠাৎ করে সেই লোকটা আবার সেই বিড়াল আকৃতি একটা মানে একটা বড় একটা ধরনের একটা বিড়াল হয়ে গেল। মামা তো একদম ভয়ে বলতেছে যে কি আপনি, লোক থেকে কেমনি বিড়াল হয়ে গেলেন আপনি? কয়, আমি তো সেই বিড়ালটা, যে বিড়ালটা যাওয়ার পথে আপনি দেখছিলেন, সেই বিড়ালটাই আমি। আমাকে একটা বাইক দিয়ে আমাকে মেরে ফেলা হয়েছে। আমি রাস্তার ধার দিয়ে মানে ওই পাশে যাওয়ার পথে একটা বাইক আমাকে মেরে দিয়েছে। আর আমার পরিবারটা আমার জন্য কান্নাকাটি করতেছে। আমার মানে এরকম মানে কিছু কথা আর কি বিড়ালটা মামাকে খুলে বলল। মামা বলতেছে যে দোষটা আসলে তোমার ছিল না বাইকেলার ছিল? মামা বিড়ালটা বলতেছে যে আমি রাস্তার এই পাশে আসছিলাম একটু খাওয়া দাওয়ার মানে সংগ্রহ করার জন্য, আর আমার দুইটা ছোট ছোট বাচ্চা ছানা ঘরে রেখেছিলাম। সেই বাইকটা আমার ওপর দিয়ে চলে গেছিলো, আমি কিছুটা বেঁচেছিলাম। তারপর ওরা মজা করে আমার ওপর দিয়ে 3-4 বার বাইকটা নিয়ে যে আমাকে এভাবে মেরে রেখে দিয়েছে। তাই আমি মানুষদেরকে দেখতে পারি না, আর মানুষকে এরকম করে ভয় দেখাই। আমি কাউকে ছাড়বো না, এরকম করে মামাকে আর কি বিড়ালটা বলতেছে। তো মামা বলতেছে যে আসলে আমার দোষ কোথায়? তোমাকে তো মেরেছে অন্য একজন, তা আমাকে ভয় দেখাচ্ছ কেন এরকম করে? তোমার মতো মানুষই তো আমাকে মেরেছে, আমি কাউকে ছাড়বো না, সবাইকে ভয় দেখিয়ে মারবো। তো মামা বলতেছে তুমি এরকম করে সবাইকে ভয় দেখাতে পারো না, কারণ তোমার দোষ করেছে একজন আর দোষ দিতেছো আর একজনের। আমি কি দোষ করেছি তাই বলে তুমি আমাকে এরকম করতেছো? তাকেই তুমি এরকম করে ভয় দেখাও, বা তাকেও ভয় দেখাইয়েছি, সে এখন আর বেঁচে নেই, তাকে ভয় দেখিয়ে মেরে ফেলেছি, এরকম করে বলতেছে বিড়ালটা আর কি। তো মামা আসলে ভয়ে বিড়ালটাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাচ্চা দুটো কোন জায়গায় রেখেছো, মানে রেখে আসছো আমাকে বলো, আমি তাদের দেখাশোনা আমি করব। সে বলতেছে যে ওইদিকে একটা বট গাছ আছে, বট গাছের নিচে সেই জঙ্গলের ধারে আমার দুইটা বাচ্চা ছানা আছে, সত্যি কি আপনি দেখবেন ওই দুটোর দায়িত্ব নেবেন? আমার বলতেছে হ্যাঁ নেব, আমার বাসায় ওদেরকে রেখে আমি লালন পালন করে আমার বাসাতেই রেখে দেবো। তো এরকম করে বিড়ালটা মামাকে বলতেছে আসেন আমি দেখাচ্ছি আপনাকে। তো মামার পিছে পিছে যে দেখে বিড়াল ছানার বাচ্চা দুটি না খেয়ে একদম চিৎকার চেঁচামেচি করতেছে। পরে মামা কী করলো, ও তার সাইকেলে বিড়াল ছানা দুটি তার মামার মানে আর কি মামার বাসাতে নিয়ে চলে গেল। তো এইভাবেই মামা সেই বিড়াল ছানা দুটিকে কিছুদিন মানে খাবার দাবার দিয়ে পালছিল। পোষা যে মানুষ যে বিড়াল পোষে বাড়িতে সেরকম করে পালছিল আর কি। পরে সেই মরা আত্মাওয়ালা সেই বিড়ালটা মামাকে বলতেছে তো এখন আমার যাওয়ার সময় হয়েছে, আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো চিন্তা নাই, আপনি আমার বাচ্চাটা দুটোকে দেখিয়েন। এই বলে সেই কাল্পনিক আত্মাওয়ালা বিড়ালটা মামার সামন থেকে অদৃশ্য হয়ে গেল। তো এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।